এবার ওখানকার মানুষের ডিপ্রেশন নেই? খুব কম। ওখানকার মানুষেরা না অ্যাকচুয়ালি মানে ওরা মুহূর্তে বাঁচে। মানে আজকে যেই জিনিসটা হচ্ছে, আজকেই ওরা বেছে নিল। কালকে কি হবে ওদের কোনো ম্যাটার করে না, যেটা আমি ফিল করেছি। ধরো ওরা ৫,০০০ টাকা কামালো, ৪,০০০ টাকা ওদের ফ্যাশনে গেল। হ্যাঁ, আর ১,০০০ টাকার মধ্যে ৮০০ টাকায় ওরা রেস্টুরেন্ট, বার এইখানটায় ওখানটায় পার্টি-টার্টি করে উড়িয়ে দিল। আর ২০০ টাকার মধ্যে যে ১০০ টাকা সেভিংস করতে হয় ওটাও ওরা জানে না। ওরা মানে ওই ২০০ টাকাটা রেখে দিল। হয়তো কেউ চাইলো তাকে আর কি দিয়ে দিল যে নাও তুমিও ঠিকঠাক। মানুষরা আমার মানে ওভার থিঙ্কার। কারণ সিটি লাইফ আর পাহাড়ি লাইফ খুব ডিফারেন্ট, খুব ডিফারেন্ট। মানে পাহাড় খুব ছোট জায়গা। মানে এই একটা বছর আগেও এমজি মার্কে আমি ঘুরতে বেরালে আমাকে কেউ হয়তো চিনতই না, কারণ আমি সদ্য এসেছি। আজকে দাঁড়িয়ে যদি আমি এমজি মার্কে যাই, আমার স্টুডেন্ট বলো, কিছু এদিকে ওদিকের মানুষরা বলো, কাহা যা রহি হো বেইনি, হ্যাঁ সবাই চেনে। ছোট্ট জায়গা, তো মানুষ ওই জন্য ওখানে সবাই সবার সাথে থাকতে পারে। আমারই একজন চেনা জানা বান্ধবী, সে এই বান্ধবীই বলছি, তার এজ সবে 12 পাস করেছে, তখনও পাস করেনি আমি যখন গেছিলাম। ওর বয়ফ্রেন্ডের সাথে থাকে, কারণ ওর প্যারেন্টস মানে ওর বাবা আর মা সেপারেটেড। ঠিক আছে, বাবা নতুন বিয়ে করেছে, তাই ও এখন লিভ ইনে থাকে। মানে ওখানে খুব নর্মাল এই ব্যাপারগুলো। খুব খুব মানে বাচ্চা বাচ্চা মেয়েরা হয়তো বিয়ে করে না, আমি বাচ্চা মেয়েই বলবো। আমার কাছে এখন 21 মানেও বাচ্চা বিয়ের বয়স না, ওটা 22 বিয়ের বয়স না, আমি তো মুখের ওপরই বলবো। ওরা বিয়ে করে কেন লুকাও? আমি যখন লুকাই না, আমি প্রাউড, মানে আমি এখনো প্রাউড কি আমার বাবা আমার শিক্ষা আমাকে মানুষ করে দিয়েছে। মানে আমার বাবার এটাই হচ্ছে গর্বের বিষয় যে আমি আজকে যেইটুখানি মানসিকতা বা মানুষ হতে পেরেছি, আমার বাবার ওই কর্ম মানে ক্ষেত্র থেকেই মানুষ হতে পেরেছি। তো ওটা নিয়েই আমি প্রাউড। মানে আমার বাবা কত সম্পত্তি করতে পেরেছে ডাজন্ট ম্যাটার, আমার কাছে ম্যাটারই করে হচ্ছে যে কোনো স্বাধীনচেতা মানুষ, কোনো স্বাধীনচেতা মহিলাদেরকে মানুষ একসেপ্ট করে নিতে পারে না। মেয়েরাই ওটা হয়তো অনেক সময় ভেবে বসে যে এই মেয়েটা কেন এত ইন্ডিপেন্ডেন্টলি থাকছে বা একা একা থাকছে কেন, তার মানে এগোতে পারেনি, একে একটুখানি ডাউন করে দিই, মানে এর মোরাল স্ট্রেংথটাকে ভেঙে দিই। কিন্তু পসিবল না। আমি আমার মেন্টাল হেলথকে যা প্রায়োরিটি দিয়ে আমাকে কেউ ভাঙতে পারবে না। আমি জানি সামনের মানুষটা সেই এমন জায়গায় এসে আটকাবে, সেখানটাই মেন্টাল পিসটা, যেহেতু আমি মেন্টাল পিস নিয়ে কথা বলি, তাই ওনারা প্রমাণ করতে চাইবে যে আমি অসুস্থ। একটাই কথা বলে দিতে চাই যে আমি না খুব ভালো লার্নার, ঠিক আছে, আমি না ওখান থেকে অনেক কিছু শিখেছি। মানে ওই যদি ওই জিনিসটা আমার সাথে আজকে না হতো, হয়তো আমি আজকে এখানেই বসে থাকতাম না, হয়তো আমি কারোর ওভার শ্যাডোয়ে থেকে যেতাম। মানুষ হয়তো আজকে অন্তরা দে হিসেবে যেই এখন আমাকে মানুষ প্রশ্ন করে, আমাকে অনেক মানুষ করে না, যার কারণ আমি এখনো আনম্যারিড। আমি যদি বিয়ে করে নিতাম তাহলে আমার আর অতীতে দাগ থাকতো না, তখন আমি মুভ অন করে গেছি। আমি যেহেতু বিয়ে না করে সিদ্ধান্ত নিয়েছি যে নিজে মানে একটা লাইফস্টাইল লিড করি, তারপরে যখন আমার যদি বিয়ে করার ইচ্ছা, আমি ডেফিনেটলি বিয়ে করবো, সবাই দেখতে পারবে। আমি তো লুকিয়ে চুরি কোনো কাজ করিও না। আমার ফেসবুক ওয়াল দেখলে বোঝা যায় এই মানুষের চিন্তাধারা কেমন। আর ওই যে সার্কেলটা রয়েছে না, ওই সার্কেলটা ফিল আপ করছো। তুমি ভয় পাও একা থাকতে, তুমি একা না থাকলে বুঝবে কি করে তোমার আগের রিলেশনশিপে কি সমস্যা হলো, কেন এই রিলেশনশিপটা হলো না, আর কোথায় গিয়ে ফল করলে। তুমি সেই জিনিসপত্রগুলো ক্যালকুলেট না করে, মানুষ এটাই ভুল করে, ব্রেকআপ হলো ফট করে আমার কথা বলার লোক লাগবে, কথা বলতে বলতে প্রেমে পড়ে যায়। ওই প্রেমগুলো কোনো দিন টেকেনি, আর টিকলেও পরবর্তীকালে গিয়ে ঝগড়া অশান্তি হয়েছে। একটা মানুষ কখনো ব্রেকআপের পরে ছাট করে বেরিয়ে যেতে পারে। তো কিছু মেয়েদেরও বলি, তারা ড্রেসটাকে ভাবে হচ্ছে যে খোলামেলা ড্রেস মানে আমি স্বাধীন, মডার্ন। যেরকম অনেকের কাছে স্মোকিং করাটা হলো মডার্ন আর ইকুয়ালিটি, বাট এটা ইকুয়ালিটি হতে পারে না। তুমি তোমার মানে লিভারই নষ্ট করছো বোন, মানে মানে ভাইরাও করছে, বোনরাও করছে, মানে দুজনেই করছে ভাই, এটা এগুলো ইকুয়ালিটির পার্ট হতে পারে না। কিন্তু ড্রেস এমন বিষয় একটা কথা যেটাতে খুবই কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আমি তাও বলবো যে জায়গা বিশেষ, ব্যক্তি বিশেষ আর সময় বিশেষে জামা কাপড় পরাটা। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছে তাই জন্যই তো ক্লিক করেছে, অন্তরা দে। তিনি আজকে আমাদের অনেক কিছু শেখাবে, যেটা আগের পডকাস্টে আপনারা একটু হলেও শিখেছেন এবং হতে পারে ভুলেও গেছেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, আগেরটা দেখে এইবারেও আসতে পারেন। আর তার সাথে সাথে অন্তরার সাথে ইয়ার্কি এবং আমাদের যে লাইফে এত রকমের জিনিসপত্র নিয়ে যে মজার ছলে যে আজকে আমার কথা বলা বা আজকের পডকাস্টে যে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, আশা করব আপনাদের খুব ভালো লাগবে। তার সাথে সাথে অন্তরার একটা নতুন
হোমস্টে হয়েছে। সে হোমস্টেতে কীভাবে সে মানুষকে মানুষের মতো বাঁচা বা বাঁচবার যে রাস্তাটা, বা আপনারা যখন কিছু ভুল পদক্ষেপ নিচ্ছি, বা ধরুন আপনার জীবনটা একটা বই, বইয়ের মধ্যে একটা পেজ আপনার ভুল আছে, সেই ভুল পেজের জন্য আপনি সে পুরো বইটাকে যে নদীতে ফেলে দেবেন, এটা তো হয় না। পারলে সেই বইয়ের পাতাটা ছিঁড়ে ফেলে দিন না নদীতে। পুরো বইটা ভালো থাকবে সারা জীবন। এটাই করছে অন্তরা নিজের হোমস্টেতে, এবং কিভাবে করছে, কেমনভাবে করছে, তার জন্য কিন্তু আমার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন যে মানে স্ক্রিনে ব্লিঙ্ক করছে, এবং আপনারা যদি চান আমাদের এখানে এসে ভালো কথা, যেমনি অন্তরা বলেছে, সারা বিশ্বের বাঙালির যারা বাংলা ভাষাকে ভালোবাসে তারা কিছু শিখতে পারবে। তার জন্য আপনাদেরকে আসার জন্য অনুরোধ করবো। আজ কোনো রকম প্রমোশনাল কাজ বা চাইছেন কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, তার জন্যও কল করতে পারেন, আর ডাইরেক্ট অন্তরাদের কাছে। আহ, তো আজকে কেমন আছো বলো? অনেকদিন প্রথমেই ঝামেলা শুরু করেছি। তুমি কেমন আছো? আমি তো ভালোই থাকি। পাহাড় কেমন লাগছে? ও বাবা, পাহাড়ে যেতে চাইছি, এই ভোটের জন্য এখানে আটকে ছিলাম। ওকে। কিন্তু এবার তুমি তো বুঝে নাও। তুমি একটু না ওরকম দেখতে হয়ে যাচ্ছ। আমি একদিন এটা কমেন্ট করি, তুমিও আজকাল আস্তে আস্তে তুমি ওরকম মানুষ হয়ে যাচ্ছ। নেচারে যখন মানুষ যেই জায়গাটায় থাকে মানুষ সেরকমই হয়ে যায়। তো আমি এখন যেখানটায় রয়েছি সেখানকার মতোই হয়ে যাচ্ছি। কেমন ওখানকার মানুষেরা? ওখানকার মানুষরা মানে এতটাই ভালো যে আমার এখানে আসতে আর ইচ্ছা করে না। সত্যি? একদম। সেই ভালোবাসাটা পাও বাবা মার মতো? দেখো, বাবা মার মতো ভালোবাসা আর না মানামানি মানে তো কোনো জায়গায় পাওয়া ওটা যদি যায় না। 100 হয়, তাহলে এখানে 10% যদি কিন্তু হয়। আমি যে বাড়িটাতে থাকি এখন, যখন মানে আমার শরীর খারাপ হয়, আমি তো একা থাকি। আমার পাশে যে আন্টিরা থাকে তারা বলে, খানা মত বানাও বেটি, হাম দেখে যাएंगे। ওরা আবার সাজিয়ে গুছিয়ে খাবারও দিয়ে যায়। এবার বুঝে ওখানকার নাও। মানুষের ডিপ্রেশন নেই? খুব কম। ওখানকার মানুষেরা না অ্যাকচুয়ালি মানে ওরা মুহূর্তে বাঁচে। মানে আজকে যেই জিনিসটা হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। আজকেই ওরা বেছে নিল। কালকে কি হবে ওদের কোনো ম্যাটার করে না, যেটা আমি ফিল করেছি। ধরো ওরা ৫,০০০ টাকা কামালো, হুম। ৪,০০০ টাকা ওদের ফ্যাশনে গেল। হ্যাঁ। হ্যাঁ, আর ১,০০০ টাকার মধ্যে ৮০০ টাকায় ওরা আ রেস্টুরেন্ট, বার এইখানটায় ওখানটায় পার্টি-টার্টি করে উড়িয়ে দিল। আর ২০০ টাকার মধ্যে যে ১০০ টাকা সেভিংস করতে হয় ওটাও ওরা জানে না। ওরা মানে ওই ২০০ টাকাটা রেখে দিল। হয়তো কেউ চাইলো তাকে আর কি দিয়ে দিল যে, নাও তুমিও ঠিকঠাক থাকো। তো এইরকম আমি ফিল করেছি। মানে সেভিংসে ওরা তো বিশ্বাসী না মনে হয়। এবার যারা করে, কিছু মানুষ তো থাকবে, করবে ডেফিনিটলি। কিন্তু আমি দেখেছি মানে আমার কালিগসদেরকেও দেখেছি খুব ফ্যাশন ওরা ফলো করে। মানে একটা আমরা ওখানকার লোকেদের এমনি দেখতে একটু সুন্দরী হয়, মানে ওরা খুব টিপটপ থাকে। টিপটপ থাকে, মানে মানে একদম ফ্যাশন, মানে ওরা মানে একটা প্লাস পয়েন্ট তো আছে, যারা ওদের হ্যাঁ, গায়ের রংটা ভালো। না ঠিক আছে? সবাই যে গায়ের রং মানে মানে ভালো মানে তুমি কি বলতে চাইলে মানে আমি ফর্সা, বলি? তোমার ফর্সা মতো মানে ফর্সা। ভালো আর কালো মানে খারাপ? না, এটাই তো আমাদের কাছে চোখে একটা সামনে রেখে দিয়েছে যে না, যে যাকে মানে তুমি ফর্সা মানে। ভালো দিকটা বলতে পারো স্কিনের দিক থেকে। কালো হোক কি ফর্সা হোক, তারা স্কিন খুব ওদের ভালো হয়। মানে পাহাড়ের মানুষদের স্কিন আর চুল খুব ভালো হয়। ওটা বলতে হুম। পারো। ফর্সা কালোর দিক থেকে ভালো মন্দটা বলাটা উচিত না। তোমার মনে হয় না অন্তত আজকালকার দিনে যারা যারা মানুষ আছে, বা এখন ছেলেমেয়েরা আছে, আমাদের বয়সী যারা, তোমার আমার আশা করি সামঞ্জস্যতাই আছে বয়সের, হুম, সেম হুম, কাছাকাছি। হুম, এখানকার লোকে যারা আছে তারা ছেলে হোক কি মেয়ে হোক, যেটা আছি সেটাকে নিয়ে ভালো করতে চায় না। তুমি যেখানে থাকো সেখানে লোকেরা ওটা নিয়ে ভালো থাকতে চায়, হুম। কিন্তু এখানকার লোকেরা সেটা চায় না, যে আমি কালো, আমি আরো একটু ফেস ওয়াশ মেখে যদি ফর্সা হয়ে যায়, আরো একটু যদি এরকম হয়ে যায়, বা আমি ফর্সা, আমার ড্রাই স্কিন, আমি যদি একটু অয়েল মেখে বা সিরাম মেখে যদি শরীরটা ভালো হয়। তো তোমার মনে হয় এখানকার লোকেরা বেশি ডিপ্রেশন থাকে বলে এই জিনিসগুলো করে? এখানকার মানুষরা তো ডিপ্রেসড। এখানকার মানুষরা আমার মনে হয় ওভার থিঙ্কার। কারণ সিটি লাইফ আর পাহাড়ি লাইফ খুব ডিফারেন্ট, খুব ডিফারেন্ট। মানে পাহাড় খুব ছোট জায়গা। মানে এই একটা বছর আগেও এমজি মার্কে আমি ঘুরতে হুম, হুম, বেরালে হুম, হুম। আমাকে কেউ হয়তো চিনতই না, কারণ আমি সদ্য এসেছি। আজকে দাঁড়িয়ে যদি আমি এমজি মার্কে যাই, আমার স্টুডেন্ট বলো, কিছু এদিকে ওদিকের মানুষরা বলো, কাহা যা রহি প্যারেন্টস হো যারা বেইনি, আছেন, প্যারেন্টস যারা হ্যাঁ, আছে, সবাই চেনে। ছোট্ট জায়গা। ছোট্ট তো জায়গা। মানুষ ওইজন্য ওখানে সবাই সবার সাথে থাকতে পছন্দ করে। মানে কোনো ওখানে কি হিংসে নেই। এখানে যেমনি একটা হয়ে যায় না, মানুষ একা থাকে, এখানে অনেক জায়গা আছে যারা সবকিছু আছে কিন্তু বৃদ্ধাশ্রমের মতো বাবা মারা রয়েছে। হুম। তোমাদের ওখানটা কেমন? না, ওখানে সবাই ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলি, ফ্যামিলি নিয়ে থাকে। হ্যাঁ। মামাস বয়, ফাদার্স গার্ল।
মাম্মাস পাপাকি বয় না, পারি। ওরা আমার তো মনে হয় না ওরা মাম্মাস বয়, ওরা খুব মানে স্বাধীন চেতা, মানে ওরা খুব ইন্ডিপেন্ডেন্টলি ভাবে, আমার মনে হয় না ওখানে কেউ মাম্মাস তো বয় বা মামাস বয় এরকম। হওয়াটাও তো খারাপ না। খারাপ না, বাট আমার মনে হয় না মাম্মাস বয়, ওরা মানে 18-19 থেকে আমি দেখেছি লিভিনও করে, হ্যাঁ, এটা দেখেছি কিছু প্রথমবার জন। শুনলাম এটা। হ্যাঁ, আমারই একজন চেনা জানা বান্ধবী, সে এই বান্ধবীই বলছি, তার এজ সবে 12 পাস করেছে, তখনও পাস করেনি আমি যখন গেছিলাম। ও ওর বয়ফ্রেন্ডের সাথে থাকে, কারণ ওর প্যারেন্টস মানে ওর বাবা আর মা সেপারেটেড। ওকে। ঠিক আছে, বাবা নতুন বিয়ে করেছে, তাই ও এখন লিভিনে থাকে, মানে ওখানে খুব নর্মাল এই ব্যাপারগুলো, খুব খুব মানে বাচ্চা বাচ্চা মেয়েরা হয়তো বিয়ে করে না, আমি বাচ্চা মেয়েই বলবো। আমার কাছে এখন 21 মানেও বাচ্চা বিয়ের বয়স না, ওটা 22 বিয়ের বয়স না, আমি তো মুখের ওপরই বলবো, ওরা বিয়ে করে নেয়। লাইফে বিয়েটা কি তাহলে? অ্যাচিভমেন্ট তো আমার কাছে না। কেন? কি বলছো তুমি? না, বিয়েটা অ্যাচিভমেন্ট হতে পারে না। বিয়ে কখনো অ্যাচিভমেন্ট হয়? আমার তো মনে হয় না। তা কি তাহলে বিয়েটা কি? সদা? না, বিয়েটা সদা না, বিয়েটা মানে হলো দুজন মানুষ হুম। দুজন মানুষকে পছন্দ করে, তারা একসাথে থাকবে। তো সোসাইটি এখন যদি বিয়ে না করো, তাহলে হয়তো সেই মানুষগুলোকে হয়তো খারাপ চোখে দেখতে পারে। আমাদের সমাজ বিয়েটা নিয়ে এসছে, তাই জন্যই বিয়েটা করে মানুষ দুজন থাকছে, সেই পারমিশনটা পাচ্ছে আর সোসাইটির কাছ থেকে, তাই হয়তো বিয়ে করে। যদি বিয়ের টার্মটা উঠেও যায়, হুম। তাহলে দেখবে প্রবলেম মনে হয় না পৃথিবীতে আছে। আমার কাছে তো মনে হয় বিয়েটা খুব বড় একটা প্রবলেম, যদি পার্টনার না ভালো পাও। এটা বলছো তুমি? হ্যাঁ, পার্টনার পেলে বিয়েটা আমার কাছে মনে হবে যে ডক্টর হ্যাঁ। অ্যাঞ্জেল একটা কথা বলেছিল, ডক্টর অ্যাঞ্জেল কি আমি জানি না দর্শকরা নামটা বলবে ওখানে। উনি বলেছেন যে বিয়েটা না একটা নিজেরকে ভালো রাখার জন্য বিয়ে করে লোকে। হুম। বা নিজের প্রপার্টি, নিজের সবকিছু রাখবে বলেই সে বিয়েটা করে, যাতে আমার এটা দেখে মানুষ আমাকে ভালো রাখুক। প্রপার্টি কেন আসছে আমি তো বুঝি না। অবশ্যই প্রপার্টি, টাকা না থাকলে তো বিয়ে কেন? কিছুই হবে না। তো সেটা ইন্ডিভিজুয়াল টাকাটা থাকা দরকার, মানে এখন আমি একটা কথা বলছি, মানে আমি এটা ঢুকছি একটুখানি। ব্যাপারটা হচ্ছে কি, এখন ফিমেলদের কাছে না খুব অ্যালিমনিটাও হয়ে গেছে একটা বিজনেস। কিছু মহিলাদের কাছে অ্যালিমনির জন্য অনেকে এখন ফেক বিয়ে টিয়ে করে হুম। 1 বছরের মধ্যে কোনো একটা প্রবলেম তুলে তারপরে ডিভোর্স দিয়ে একটা মোটা টাকা নিয়ে এসে ভালোই বেশ সেট হয়ে যাচ্ছে যে। তো আমার কাছে না এটাও খুব একটা প্রবলেমেটিক, এই অ্যালিমনি মানে মা- মানে আমাদের মহিলাদের কেন প্রেশারাইজড করা হয় না যে তোমাদেরকেও আর্ন করতে হবে। মানে আমরা যখন দেখছি যে ধরো, আমি অনেককেই দেখেছি আমার চেনা পরিধির মধ্যে, যে কোনো মানুষ মানে কোনো মেয়ে ধরো সাকসেসফুল হলো না, অনেকদিন ধরে একটা চেষ্টায় আছে, কোনো একটা চাকরির ক্ষেত্রে বলো যাই বলো, সাকসেসফুল হলো না, তখন সে বাবা মার দেখা একটা ভালো পাত্র দেখে বিয়ে করে হাউসওয়াইফ হতে রেডি হয়ে যাচ্ছে। আমি হাউসওয়াইফদেরকে ছোট করছি না, বাট আমি বলছি যে অপশন রয়েছে মেয়েদের কাছে, বাট একটা ছেলের কাছে কি অপশনটা আছে? আমি তোমাকে এই কোশ্চেনটা করছি, তোমাদের হ্যাঁ, কাছে আছে। অপশন আছে? অবশ্যই আছে। আমাকে যদি তুমি বলো আমি বিয়ে করার কোনদিনও ভাববো না। এর কারণটা হচ্ছে যে না, আমি ওটা বললাম না, আমি বললাম অপশনস যে এর কথা বলছো তো? অপশন না, আমি একটা বলছি ছেলে যে যদি নিজের পায়ে না দাঁড়ায়, তো সে তার মা-বাবাও তাকে পছন্দ করে না। এটা হচ্ছে বাস্তব এটাই তো আমাদের। বলছি যে তুমি যদি, আমি কি বললাম যে তুমি যদি আজকে চাকরি না করো, হুম। তাহলে কে দাঁড়াবে? তোমাকে কি কোনো মেয়ে, চাকরিজীবী মেয়ে মহিলা বিয়ে করবে? হ্যাঁ, করবে। অনেক কম সংখ্যক এটা। এটা কম সংখ্যক মানে 90 তে 100 জনের মধ্যে 2 জন হতে পারে। তো ওই দুজন প্রবলেম, তো না দুজনকে 2 নিয়ে জনের তো আমরা কথা বলছি না, না, আমি আমরা তো তো বলছি 98 98। তো কে নিয়ে কথা সেটাই বলছি। বলছি যে আমি এইটাই কিন্তু হচ্ছে কি, একটা মেয়েকে করে নেবে একটা ছেলে, কিন্তু একটা ভাই হাই প্রোফাইল। তুমি যে কথাটা বলছো, হুম। যদি দেখতে গেলে আমি যদি এবার একটু অন্যভাবে কথা বলি, যদি হুম। ধরো একটা ছেলে, সেই ছেলেটা আ সে সবকিছু করতে সক্ষম। একটা মেয়ে কিন্তু সবকিছু করতে সক্ষম না। মেয়েরা মেন্টালি ভাবে খুব স্ট্রং হয় কিন্তু। হুম। কিন্তু ছেলেরা সেটা হয় না। কিন্তু হেলথের দিক দিয়ে বা শারীরিক শক্তির দিক থেকে তারা শক্ত হয় এবং তারা কর্মের জন্যই কিন্তু এই পৃথিবীতে তাদেরকে ভগবান, এটা যদি আমি পুরাণে দেখি তাই জন্য সেটা হয়েছে। এবার একটা ছেলে যদি নিজের জীবনকে সেভাবে না তৈরি করে, কোনো মেয়ে কেন নিজের বাবা-মা পছন্দ করে না টাকা না থাকলে। এটা আনফরচুনেটলি আমি বলছি, কারণ এটা খুব মানে এখন এটা বাস্তব কথা হ্যাঁ। যে টাকা না থাকলে তোমার মা-বাবাও তোমাকে সম্মান করবে না। করবে না, একদম তাই, আমি তো সেটাই সেইটা আমি বলছি। একটা ছেলে যদি চায় আজকালকার এই বাজারে কিছু হলেও সে রোজগার করার চেষ্টা করলে কিন্তু করতে পারে অন্তরা। আমি ওটা বলছি না, হ্যাঁ, আমি আমি বুঝতে পারি হ্যাঁ, তুমি যেটা বলছো। আমি বলছি যে ছেলেদের কাছে এই অপশনটাই নেই যে আমি যদি ফেলিয়ার হই তাহলে আমি একটা মেয়েকে বিয়ে, একটা বড়লোক মানে আমি একটা হুম, চাকরিজীবী হুম, হুম। মেয়েকে বিয়ে করে নেবো, তাহলে আমি অ্যাটলিস্ট হাউস হেল্প হতে পারি, মানে যেরকম আমরা হাউস ওয়াইফ বলি, হাউস হাজবেন্ডের কাজটা করতে পারি। বাট হুম, হুম। আমাদের
সোসাইটিতে হাউস হাজবেন্ড বলে কোনো কিছু নেই, কোথাও নেই, সারা কিন্তু পৃথিবীতে ফরেনে নেই। আছে, ফরেনে আছে। ওয়েস্টার্ন কালচারে কিন্তু হাউস হাজবেন্ড হয়, হয়। ওখানটায় কিন্তু কোনো কাজ ছোট বড় না, আমাদের এখানেই যত রাজ্যের কাজ ছোট বড়, আমি বলছি। মানে তুমি কিন্তু ফ্রিলি, তুমি যদি আজকে তোমার ধরো কোনো একটা পরিচিতির মধ্যে মানুষ টোটো বা অটো চালায় বা রিক্সা চালায়, তোমার কিন্তু সেই মানুষটাকে, মানে আমি জানি না তুমি, মানে আমি ইন জেনারেল বলছি, কোনো একটা হাই প্রোফাইল জায়গায় ধরো তুমি বসে পার্টি করছো, বা তুমি ধরো খেতে গেছো, ডিনারে গেছো বা কিছু করছো, অনেক মানুষের আত্মসম্মানে লাগবে যে ও আমার মানে চেনা পরিচিত, বা ধরো আমার বাবা কাকাদের মধ্যে কেউ একজন রিক্সা চালায় বা টোটো চালায়। মানুষ এখন স্টেটাস স্ট্যান্ডার্ড দেখেই এগোচ্ছে, এটাতেই আমার প্রবলেম। যে যেই কাজটা তো কোনো ছোট বড় না, আলটিমেট চুরি তো করছে না। তো একসেপ্টেন্সের অভাব বড্ড আজকালকার মানুষের, দেখবে অনেক বড় স্কুলে বাবা মারা চাকরি মানে কষ্ট করে ভ্যান চালিয়ে পড়াচ্ছে, সেই মেয়েই হচ্ছে বা সেই ছেলেটাই হচ্ছে তার বাবার কর্মক্ষেত্রটা তুলে ধরতে লজ্জা পাচ্ছে। তাদেরকে ছোটবেলা থেকে এটা কেউ বোঝায়নি যে তোমার বাবা যেটা করছে সেটা কষ্টে তোমাকে মানুষ করছে। না, ওটা স্ট্যাটাস আর স্ট্যান্ডার্ড মানুষের সব বোঝ বুদ্ধি মানে নষ্ট করে দেয়। আমি জানি না অন্তরা, আমি সেভাবে তো বড় হইনি, কিন্তু আমি এরকম কথা শুনেছি। আমার এরকম একটা বান্ধবী ছিলেন, এখন জানি না ওর বিয়ে হয়ে গেছে যতদূর জানি, আমার মনে হয়। সে তার বাবা অটো চালাতো এবং সে লজ্জা পেত তার বন্ধুদের বলতে তার বাবা অটো চালায়। এক্স্যাক্টলি। এটা আগের পডকাস্টেও আমরা কথা বলেছিলাম এই বিষয়টা নিয়ে। তোমার বাবা একটা সময় ফুল বিক্রি করতো। এখনো করে আমার এখনো বাবা। করে তোমার হ্যাঁ, বাবা? আমার বাবার ফুল বিক্রি করে আর করে? আমি খুব হ্যাপি, আমি হ্যাপিলি হ্যাঁ, মানে এই একসেপ্ট করি। আর এই জিনিসটাতে যে যারা রেগে যায় বা ভাবে যে আমি বলবো না আমার বাবা এই, আমার বাবা ওটা। হ্যাঁ, কিন্তু মানে খুব খারাপ লাগে এটা। এটা এক্স্যাক্টলি। তুমি তো তোমার বিলঙ্গিং কে প্রশ্ন করছো, মানে তুমি যেই মানুষটা তোমাকে এনেছে, সৃষ্টি করেছে, তুমি তাকেই প্রশ্ন, তাকেই লজ্জা পেয়ে গেলে, এটা হয় না। আমি তো বললাম আমার বাবা সাইকেল নিয়ে যখন ফুল হুম ডেলিভারি হুম করতে যে হুম আমি হুম বলেছিলাম, হুম হুম এখানেই হুম বলে হুম, গেছিলাম। নিশ্চয়ই। তো আমার বাবা লুকিয়ে লুকিয়ে পালাতো আমার বন্ধুদের হ্যাঁ, সাথে হ্যাঁ। দেখা করলে। আমি বলছি কি তুমি কেন লুকাও, আমি যখন লুকাই না। আমি প্রাউড, মানে আমি এখনো প্রাউড কি আমার বাবা আমার শিক্ষা আমাকে মানুষ করে দিয়েছে। মানে আমার বাবার এটাই হচ্ছে গর্বের বিষয় যে আমি আজকে যেইটুখানি মানসিকতা বা মানুষ হতে পেরেছি, আমার বাবা ওই কর্ম মানে ক্ষেত্র থেকেই মানুষ হতে পেরেছি। তো ওটা নিয়েই আমি প্রাউড। মানে আমার বাবা কত সম্পত্তি করতে পেরেছে ডাজন্ট ম্যাটার, আমার কাছে ম্যাটারই করে না। আমি মানুষ হয়েছি কি না এটা ম্যাটার করে। আজকে যদি আমি মানুষ না হতে পারতাম তাহলে আমার বাবার মুখ লুকানো উচিত ছিল যে আমি আমার মেয়েকে মানুষ করতে পারিনি। কিন্তু আমি এটাতে মুখ লুকাতে পারি না যে আমার বাবা কেন সম্পত্তি তৈরি করতে পারে না। আমি তো ইউথকে বলি সব সময় যে যেইটা তোমার বাবা করে সেটা নিয়েই তোমরা প্রাউড ফিল করো। চুরি ডাকাতি তো করছে না, অসৎ কোনো কাজ তো করছে না। এই যে তুমি বাবা মার কথা বলছো, এখানে তো অনেক ছেলেমেয়েরা আছেন হুম, বর্তমানে যারা ভালো ভালো চাকরি করে হুম, এবং ভালো ভালো জায়গায়, সারা বিশ্বের মধ্যে ভালো ভালো জায়গায় থাকে। আর নিউ টাউনে, রাজারহাটে এসব অনেক বড় বড় কমপ্লেক্স পুরোপুরি বৃদ্ধাশ্রমের মতো পরিণত হচ্ছে আস্তে আস্তে, আমরা এটা শুনি। তো তোমার কি মনে হয় কে সাকসেসফুল লাইফে? আজকে তার বাবা যে বাইরে গিয়ে বলছে যে আমার ছেলে আমেরিকায় থাকে, মাসে 1.5 লাখ টাকা থেকে 5-6 লাখ টাকা রোজগার করে। হুম, আর একটা বাবা, আমার ছেলে আমার রাতের বেলা চলে আসে, একসাথে খায়, আমার ছেলে 20,000 টাকা রোজগার করে। হুম। তোমার কাছে কি মনে হয় পৃথিবীতে কে সাকসেসফুল? দেখো, সাকসেস আমার কাছে না খুব অদ্ভুত জিনিস। মানে আমি এখন যে লাইফস্টাইলটা লিড করছি আমি বলতে পারি আমি সাকসেসফুল, কিন্তু তুমি যদি আমার সম্পত্তি দেখো মানে আমি কিন্তু জিরো। মানে আমি তো তুমি এখনো বড় লোক না, গরিব। হ্যাঁ, আমি তো নিজে এখনো নিজের বাড়ি গাড়ি বানাতে পারিনি। না। আমি তো আমার বাবার বাড়িতেই থাকি। তো সেই দিক থেকে দেখলে তো আমি সাকসেসফুল নই। আবার তুমি যদি আমার মেন্টাল পিস থেকে বলো তাহলে আমি তো অনেক সাকসেসফুল। মানে আমি মানে মেন্টালি আমি কত পিসফুল লাইফ লিড মানে করছি। টাকা না থাকলে মেন্টালি ভালো হ্যাঁ, থাকা যায়? সাকসেস যার যার কাছে যেটা। আজকে যেই বাবাটা বলল যে আমার ছেলে আমেরিকায় থাকে, সেই বাবাটা হয়তো মেন্টালি চেয়েছেই আমার ছেলে মানে হ্যাপিলি লাইফ লিড করুক, আমিও ইন্ডিপেন্ডেন্ট, আমার হুম, ছেলেমেও ইন্ডিপেন্ডেন্ট। আবার কিছু বাবা মারাও চায় যে আমাদের বার্ধক্যের লাঠি বানানোর জন্য মানে হুম। সন্তানের প্রয়োজন। সেই বাবার কাছে যদি সেই ছেলে থাকে তাহলে তিনিও তো সাকসেসফুল। এটা তো ছেলেরাও তো চায়
যে আমি বাইরে গিয়ে কাজ করি, বাবা আমাকে যখন যেটা চাইবে দিয়ে দেবো। এবং এক্স্যাক্টলি। এরকমও ছেলে আছে যার মধ্যে আমিও থাকি, যে আমি বাইরে কাজ করতে করতে আমি চলে আসি এখানে, যে আমি পারছি না বাইরে থাকতে, কারণ হোম সিকনেস যেটা আমার কাজ করেছিল, আমি চলে আসি। এবং আমি এখানে এসে কিন্তু হ্যাঁ, আমি কম টাকা রোজগার করি আমি যত বাইরে করতাম, কিন্তু আমি হ্যাপি আছি। তো তুমি সাকসেস, কারণ তোমার চয়েস এটা, তাহলে তুমি আমার এটা ফ্যামিলিতে থাকবে। আমি যে এই হ্যাপিনেসটাই কি জীবনের সাকসেস? সাকসেস, এক্স্যাক্টলি, আমি এটাই কিন্তু বোঝাতে তাহলে চাইছি। মানুষের কাছে টাকাটা কেন সাকসেস হয়ে যাচ্ছে? কারণ টাকা দিয়ে তো লাক্সারি কেনা যায়, তো অনেকের কাছে লাক্সারিটাই হ্যাঁ, টাকা সাকসেস। দিয়ে কিন্তু অনেক কিছু কেনা যায়। হ্যাপিনেস কেনা যায় না, বাট কেনা যায়। লাক্সারি কেনা যায় না, হ্যাপিনেস না, ওটা তুমি হচ্ছে বলো একটা জিনিস যেটা আমি টাকা দিয়ে কিনতে পারবো না। তুমি বলো। হ্যাপিনেসই। তুমি কি করে, ধরো তোমার, ধরো তো আমি একটু বলি তোমাকে, হুম, তোমাকে এখানে একটা ঢুকি। ধরো না তুমি কোথাও যাবে, ধরো তুমি তুমি যেখানে থাকো, হ্যাঁ গ্যাংটকে থাকো, হ্যাঁ, তুমি গ্যাংটকে কিভাবে যাবে? বাস, ট্রেন, বাস, ট্রেন, যাই হোক, বা হ্যাঁ। যেভাবে একটা ট্রাভেলিং করে যাবে, তার জন্য খরচা আছে। হুম, সে খরচা তো টাকা লাগছেই তো। আমি ওটা বলছি না, আমি বলছি যে টাকা দিয়ে লাক্সারি কেনা যায়, এগুলো তো লাক্সারি, হ্যাঁ, তো কিন্তু লাক্সারি তো। হ্যাপিনেস কেনা যায় না। ধরো আজকে যদি আমার কর্মক্ষেত্র যেটা হুম এখন গ্যাংটক, হুম আমি পাহাড়ে থাকি, আমি ওই জায়গাটাতে যেতে ভালোবাসছি, কারণ ওই জায়গাটাতে আমার পছন্দ হচ্ছে, আমার এখন এখানে আর ভালো লাগছে না, ঠিক আছে, আমি এটা এফোর্ড করতে পারছি না, এই সিটি লাইফটা, এনভায়রনমেন্টটা। আমি আর এফোর্ড করতে পারছি না। তা আমি তাই জন্য মরিয়া হয়ে উঠেছি, তো আমি যেভাবে হোক যাবো ওখানটায়, তো ওখানে আমার হ্যাপিনেস রয়েছে। এবার ভাবো কোনো একটা ছেলে বা মেয়ে যারা ব্যাঙ্গালোর, দিল্লি, আমার অনেক বন্ধুরাই আছে, আমি ছেলে মেয়েও বাদ দিলাম, আমার অনেক বন্ধুরা আছে যারা বাড়ি আসে, আমি তাদেরকে কত হ্যাপি দেখি, মানে কলকাতা ফিরছি, কলকাতা নিয়ে নস্টালজিয়া ফিল হচ্ছে। তারা যখন আবার ব্যাঙ্গালোরে যায় তখন বলছে ছুটি শেষ হয়ে গেল, আর ভাল লাগছে না। তো তারা তো সেই লাক্সারিটাই দিয়েই যাচ্ছে, ধরো ফ্লাইটে বসে যাচ্ছে, হুম ঠিক আছে, হুম হুম কিন্তু তারা কিন্তু ওই হ্যাপিনেসটা না। নিয়ে যাচ্ছে না। তো তারা কি সাকসেস? তারা সাকসেসফুল টাকার দিক থেকে, টাকার পরিধি থেকে তুমি বলতে পারো যে হ্যাঁ সাকসেসফুল, ওরা জব পেয়েছে, মানে ওরা একটা জায়গাতে পৌঁছে গেছে, কিন্তু মেন্টাল স্টেটের দিক থেকে কি হ্যাপি রয়েছে? তারা নেই। আমি তো ওই জন্যই বলি সাকসেসের হ্যাঁ, তাহলে আলাদা। তোমার কথাটা আমি মানলাম, কিন্তু সেই সব ছেলেমেয়েরা যদি ধরো সেই বাঁধনটাকে ভেঙে দিয়ে যদি অন্য কোনো কাজ করে, হুম ধরো চায়ের দোকান খুলছে, হুম। চায়ের দোকানে কম সেল তা তো না, আস্তে আস্তে যদি ঠিক টাকা ধরতে দিয়ে না মেপেই বলো না, এমনিই বলো, টাকা দরকার নেই মাপার। মানে ধরো হ্যাঁ কাজটা ছেড়ে নিজে এখানে বিজনেস করছে, হ্যাঁ হ্যাঁ ভালো রোজগার করছে, একটু খাটতে বেশি হচ্ছে, কিন্তু হ্যাপি আছে যে না আমার কাজ, আমি রাজা, আমি সবকিছু। হ্যাঁ। তোমার এটাতে কি মত? আমি তো সাপোর্ট করি, ফুল সাপোর্ট। আমার মনে হয় যে যেখানে তোমার পছন্দ হচ্ছে না, মানুষ রিস্ক নিক। আসলে এখন এমন বাজার পরিধি মানে পরিস্থিতি দাঁড়িয়েছে যে মানুষ রিস্কটাও নিতে ভয় পাচ্ছে না। একটা চাকরি থেকে যে বেরিয়ে একটা চায়ের দোকানও লাগাবে, হুম ওখানে তো একটা ইনভেস্টমেন্টের দরকার আছে, হুম। একদম শূন্যতে তো আর কিছু হয় না। হুম। তুমি কি প্রেফার করো, চাকরি না বিজনেস? আমি কোনোদিনই চাকরি প্রেফার করিনি, কোনোদিন করুন, আমি কোনোদিন করি না। আমার 9 to 5, আমার কর্পোরেট লাইফ তো আমার তৈরি মারা হয়নি। যাবে পুরো তুমি। হ্যাঁ, আমি যেহেতু বলি না, আমার সাকসেস রেট হচ্ছে তুমি আমার কোনোদিন মেন্টাল চাকরি পিস। করোনি? মানে চাকরি তো তুমি টিচারিং হিসেবে করেছো। হুম। টিচিং না, টিচিংটাকে আমি টিচিং চাকরি ধরি না, আমি মানে ওটা টিচিং খুব হ্যাপি একটা টিচিং জিনিস। ছাড়া আমি একবার চাকরি করিনি যে তা না, কিন্তু আমি হ্যাপি ছিলাম না, আমি সেটাই বুঝে গেছি যে না, আমি হ্যাপি নই, এটা আমার জন্য তৈরি হয়নি, আমি পারবো না। তারপর আমি অনেক স্ট্রাগল করেছি, ঠিক আছে, অনেকে অনেক কথা বলেছে আমাকেও, যে পেছনে সামনে সব সময় বলেছে। স্ট্রাগলের কথা আমি পরে বলবো, তোমার সাথে আলোচনাও করব। যে তোমার যে নতুন যে বিজনেসটা তুমি করেছো, সেই ব্যাপারটা একটু বলবে যাতে মানুষ ইনফ্লুয়েন্স হয় এই ব্যাপারটা। আমি বিজনেস করছি না ওটা, ঠিক আছে, আমার মনে তো হয় যে বিজনেসই তো, ওটাতে টাকা দিয়ে লোকে যাবে, গিয়ে ওখানে। আমি তো বলছি না যে আমাকে টাকা দিচ্ছে, ঠিক আছে, আমার সার্ভাইভিং এর জন্য যে হোমস্টেটা রয়েছে, হোমস্টেটাতে তো একটা টাকা লাগে, মানুষ সেটা জানে, যে হুম সবাই জানে যে ওটা তো আর আমি কিনে নিতে পারি না, ওটা তো একটা লিজ নেওয়া প্রপার্টি, তো ওটা চালাতে গেলে যেইটুকানি প্রয়োজন, মানুষ যদি একটা হোটেলেও যায় সেখানেও টাকা দিয়েই থাকবে। তো আমি চেয়েছি যে মানুষ আসুক আমার কাছে, আমার বাড়ি তো রাখার মতো না, মানে ওই পাহাড়ে একটা ছোট্ট ঘরে আমি থাকি, কিভাবে হয় ওখানটায়? তো আমি চাই মানুষ আসুক, মানুষ একটুখানি এই জার্নিটা, মেন্টাল পিস, মেন্টাল হেলথ নিয়ে একটু সচেতন হোক। মানে এই হুটহাট, মানে ইনফ্লুয়েন্সাররা এখন যেটা করছে, ৭৮টা ঘুমের ওষুধ, সুসাইড, মানে এগুলোতে না বাচ্চা থেকে বড়রাও ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারে, যে চলো আমরাও করে দেখি, যদি আমরা ভাইরাল হয়ে যাই। এই যে নেশাগুলো, এগুলো মানুষকে শেষ করে দেবে, এটা কোনো জায়গায় গিয়ে স্ট্যান্ড করবে না। তাই আমি চাই যে মানুষ নিজের মেন্টাল হেলথটাকে এবার একটু প্রায়োরিটি দিক। কদিনের তোমাদের এই কাজটা একটু যদি ডিটেলসে বলো তো আসলে। দেখো আমি
এটা হচ্ছে 2 দিনের মাত্র। দুদিন মানে 2 nights 3 days, মানে মানুষ আসবে এনজিপি, আমরাই তারপর টেক কেয়ার করবো। তারপর ওনাদের নিয়ে যাওয়া, কমিউনিকেট করা, যেটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট। আজকাল আমরা কমিউনিকেট করতে ভুলে গেছি। তো দেখো আমরা আজকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক স্টেটাসে আমরা কথা বলি, কমেন্টেও আমরা কথা বলি বন্ধুদের সাথে, কিন্তু আমরা কল করতে ভুলে যাই মানুষকে। তারপর হয়তো কেমন আছি বলে 5 মিনিটে কথা বলে রেখে দেওয়া। মানুষ যে প্রবলেমে আছে সেটা মানুষ এখন মানে বলতে চায়, বাট কেউ শোনার নেই। তো ওই জন্যই আমার মনে হয়েছিল যে কমিউনিকেট করা দরকার। তো আমার 23 থেকে এখনো পর্যন্ত প্রচুর মানুষের মেসেজ আসে। আমার পক্ষে পসিবল হয় না যে এত কিছু সামলে কল করা। একটা কল করা মানে 1 ঘন্টা তাকে সময় নিশ্চয়ই দিতে হয়। আগে দিয়েছি, দেইনি বলিনি। আমি এখনো কিছু কিছু মানুষের কল অ্যাটেন্ড করি, কিন্তু ওরা ভাবে কি মানে রোজ একটু যদি কথা বলা যেত বা রোজ একটা টেক্সট, আমি এতটা পারি না এখন, আমার হয়ে ওঠে না। আমি তাই ভাবলাম যে এই কটা মানে কিছু কিছু মানুষ যদি এখানে আসে, সামনাসামনি থাকলে তো নিশ্চয়ই অনেকটা কথা হতে পারে সবার সাথে। তো ওই জন্য ওই কমিউনিকেশন, কনভারসেশন, যেটা প্রবলেম নিয়ে একটু কথাবার্তা বলা, শোনা, মানে বলা না, আমি বলবো না, আমি শুনতে চাই, আমি শুনি, মানুষ বলুক, ওটা তো অনেকটা হালকা হয়। তুমি কি সাজেশন দাও তাদেরকে? আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি যেটুকানি বুঝেছি, নিজেকে আজকে এই জায়গাটায় যদি আমি আনতে পেরেছি বার করে নিয়ে, তাহলে সেইটুকানি সাজেশন আমি দিই। আর যদি দেখি মানুষ খুবই ডিপ্রেসড, ক্লিনিক্যাল, তো ওই ক্লিনিক্যাল হয়ে যাওয়ার ডিপ্রেশনটা না অনেক সমস্যা। তখন মেডিসিন চালু হলে ওখান থেকে বেরানোটা টু বি অনেস্ট খুব ডিফিকাল্ট। এটা 2 দিন কেন করেছো? 2 দিন করেছি তার কারণ বাড়াতে পারতেন একটু। না বাড়ানোটা, কারণ আমি বলছি, আমি তো দেখো আমি তো ফ্রি হতে পারি, বাট যেই মানুষগুলো কর্পোরেটে রয়েছে তারা কি করে আসবে? তাদের কাছে 2 দিনের ছুটিটাও তো খুবই টাফ। তো আমাকে বুঝতে হবে। তো ওই জন্য আমি এই রাত্রির মানে সন্ধ্যা থেকে যে কমিউনিকেশন, আটটা পাহাড়ি লাইফস্টাইল, ধরো কেউ এরকম ছুটি নিল 1 সপ্তাহ, অল ওয়েলকাম, মানে তারা হবে আসতেই তাদের? পারে, হ্যাঁ আসতেই পারে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তুমি এটা সেশনটা 2 দিনে রাখো, ওটাকেই আবার কন্টিনিউ করতে থাকো। হ্যাঁ, আমার কাছে কথা হচ্ছে আমি 2 দিনে জাস্ট জার্নিটা বলে দিতে চাই, যেই জার্নিটা আমি করে বেরিয়েছি। স্টিল অন এখনো বলি যে আমি জার্নিটা ছাড়িয়েইনি। আমি নিজের মেন্টাল পিসকে এতটাই প্রায়োরিটাইজ করেছি যে এখন আমার তো এখনো স্টিল বাজে কমেন্টস আসে। আমি এখনো দেখিয়ে দিতে পারি, আমি এখনো দেখিয়ে দিতে পারি যার কাজ মানুষের। নেই সে তো করবে একটু, না কমেন্ট না খেললে একটু হয় না, মানুষের ওটা না, মানুষের হচ্ছে যে কোনো স্বাধীন চেতা মহিলাদেরকে মানুষ একসেপ্ট করে নিতে পারে না। মেয়েরাই ওটা হয়তো অনেক সময় ভেবে বসে যে এই মেয়েটা কেন এত ইন্ডিপেন্ডেন্টলি থাকছে বা একা একা থাকছে কেন, তার মানে এগোতে পারেনি, একে একটুখানি ডাউন করে দিই, মানে এর মোরাল স্ট্রেংথটাকে ভেঙে দিই। কিন্তু পসিবল না। আমি আমার মেন্টাল হেলথকে যা প্রায়োরিটি দিয়ে আমাকে কেউ ভাঙতে পারবে না। আমি জানি সামনের মানুষটা সেই এমন জায়গায় এসে আটকাবে, সেখানটাই মেন্টাল পিসটা, যেহেতু আমি মেন্টাল পিস নিয়ে কথা বলি, তাই ওনারা প্রমাণ করতে চাইবে যে আমি অসুস্থ, কিন্তু আসলে তারাই অসুস্থ বলে তারা ওরকম মানে মানে এদেরকে নিয়ে আমরা কিছু বলতেই চাই না। আমি বলা বন্ধ করে দিয়েছি। আর্ট থেরাপিটাও রেখেছো ওর মধ্যে তোমার? আমি নিজেই আর্ট থেরাপিস্ট হয়ে যাব। আমি জার্নিতে আছি। ওকে, খুব তাড়াতাড়ি মানুষজন দেখতে পারবে। ওই জন্যই লেট হলো ওই ক্লাসিকো তুমি কি? হ্যাঁ, ক্লাস মানে আমি নিজের থেকে তো দেখো শিখে বেরিয়েছি, ঠিক আছে, কিন্তু যা ক্লাসে যা শেখাচ্ছে সেগুলো আমি অনেকদিন আগেই করে নিয়েছি, এটাই হাস্যকর ব্যাপার। দরকার, কিন্তু সার্টিফিকেট না হলে মানুষ বুঝতে চায় না। সেটাই। তো সার্টিফিকেটটা একটা খুব অ্যাড্রেস ইম্পর্টেন্ট থাকলে না মানুষের কাছে কি হয়, যেতে সুবিধা হয়। হ্যাঁ, তোমার কাছে অ্যাড্রেসটা হচ্ছে তোমার সার্টিফিকেটই হচ্ছে সবথেকে বড় অ্যাড্রেস। তো মানুষের সবকিছুই মানুষ অথেন্টিক চায়, তো অথেন্টিক পথে এগোনোটা দরকার। এই কমেন্ট নিয়ে একটু কথা বলি তোমার সাথে। কমেন্ট নিয়ে? হ্যাঁ বলো না। তোমার এই এই স্বাদটা কেমন লাগে, এই যে কমেন্টে যখন করে পেট ভরে নিজের চলো আজকে অন্তরাকে একটু উল্টো পাল্টা বলবো, একটুখানি অন্য সব ফেক প্রোফাইল থেকে বলবো একটুখানি, মানে আজকে শুরু হোক একটু, মাঝে একটু কম ছিল না, মাঝে একটু কমে গেছিল। কারণ আমি নতুন জিনিস চালু করেছি, তারপর তো কমেন্ট আসবেই। তুমি নতুন জিনিস চালু করেছো, ওর সাথে সাথে অনেক কিছুই চালু হচ্ছে এখন আশেপাশে আমরা দেখতে পাচ্ছি। আর সেটা নিয়ে আমি বলবো না, কিন্তু যে কমেন্ট যারা করে, এই কমেন্ট খেলা, এতে তোমার মনে হয় না একটা মানুষকে আমি একটু এগিয়ে দিলাম, একটুখানি পুশ করে দিলাম ওই পার্সনকে, যে দাও তোমাকে আমি পুশ করলাম, অপমান করেই, ঠিক আছে, কিন্তু আমি পুশ করে দিলাম, এটা কি ঠিক না? হ্যাঁ, আমার যখন নেগেটিভ কমেন্ট আসে তখন আমার ফিল হয় যে আমি সঠিক পথে আছি, হ্যাঁ না? হ্যাঁ, কারণ তুমি তাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করো?
আমি তো মানে যদি আমার টাইম থাকে খুব, ধর আমি এখন কলকাতায় আছি, তো আমার হাতে অনেক টাইম আছে, মানে যেদিন আমার হাতে অনেক টাইম থাকে আমি রিপ্লাই দিয়ে দিই। আমার মজা লাগে যে কতটা নিচুতে নামতে পারি একটু হ্যাঁ দেখি। মানে উনি ওরা হয়তো যে কমেন্ট করছে তার হয়তো ফিল হয় যে না আমি তো খুব মজা পেলাম, মানে আমি খুব কুল হয়ে গেলাম কুল হয়ে ব্যাপারটা। গেলাম, অন্তরাকে বলেছি আর কি। কিন্তু কুল না, উনি সি থেকে এফ হ্যাঁ ফুল অ্যাকচুয়ালি। ও তাই। হুম, ওটাই আর কি, যেটা এবার এবার ওই এফটা যে যেমন যে ভাবে যেমন বসাবে, ভাবে বসিয়ে দিক, বাট ওটা এফই ফুল। কি কারণ ফ্যান্টাস্টিক বসাতে পারে। যা খুশি বসাতে পারে, মানে এক্স্যাক্টলি ওরা ওটাই। কারণ তুমি একটা মানুষকে বলছো, সেই মানুষ অনেক মানে এগুলো নিয়ে আর বদারই না, তো তোমার তাকে ফার্স্ট অফ অল কোনো কনটেক্সটে তো মানুষ থাকে, কোনো কনটেক্সট ছাড়া কনটেক্সট বিহীন মানুষ যে একটা র্যান্ডম কমেন্ট করে চলে গেল। আমার কাছে প্রশ্ন হচ্ছে কেন ভাই, কিসের জন্য? তাহলে একটা জিনিস হতে পারে, নয় আমার ও মানে ফ্রিডম অফ স্পিচ, মানে আমি এত স্পষ্ট বক্তা আমি তোমার বরাবরই মাঝে আমি মাঝে রেখেছি। তোমার মাঝে মাঝে এই যে যারা যারা এইসব কথা বলে, তোমার কিছুটা অতীতের দাগের জন্য বলে এটা দেখ কি অতীতের, সব মুছে গেছে? দেখো আমার মানে আমি আমি না আমি খুব, তুমি কি কমফর্ট এই বিষয়টা নিয়ে কথা বলতে আমাদের? হ্যাঁ না আমি, আমার কমফর্ট নেই, আমি জাস্ট একটাই কথা বলে দিতে চাই যে আমি না খুব ভালো লার্নার, ঠিক আছে? আমি না ওখান থেকে অনেক কিছু শিখেছি, মানে ওই যদি ওই জিনিসটা আমার সাথে আজকে না হতো, হয়তো আমি আজকে এখানেই বসে থাকতাম না, হয়তো আমি কারোর ওভার শ্যাডোয়ে থেকে যেতাম। মানুষ হয়তো আজকে অন্তরা দে হিসেবে যেই এখন আমাকে মানুষ প্রশ্ন করে, আমাকে অনেক মানুষ করে না, যে কমেন্টের কথা বলছো ওগুলো সব ফেক প্রোফাইল দিয়ে হ্যাঁ আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিয়েল প্রোফাইল দিয়ে কোনোদিনও আমার একটা সাহস নেই তো নেগেটিভ সেটা। কমেন্ট পাবে না। আর মানুষ আমি যদি আমার মানে মেসেজ বক্সও দেখাই না, প্রচুর মানুষ আমাকে পছন্দ করে আর ভালোবাসা দেয়। তো আমি বেশিরভাগ নিজে, ছেলেরাই বলে না? হ্যাঁ বেশিরভাগ ছেলেরা। বেশিরভাগ মেয়েরা বলে। তো এটা হচ্ছে কেন আমি তোমাকে এটা বলে দিচ্ছি, তুমি অ্যানালাইজটাও করে নেবে। হ্যাঁ, কারোর এটা কিন্তু ঠিক, প্রোফাইলে কমেন্টে কিন্তু বেশিরভাগ মেয়েরা মেয়েরা থাকে। মেয়েরা যদি থাকে। ছেলেরা আমাকে বেশি কমেন্ট করতো, আর আমি যদি আমি ছেলেদের সাথে বেশি কথা বলতাম, তাহলে আমাকে ছেলেরাই বেশি কমেন্ট করতো। আমাকে মেয়েরাই বেশি কমেন্ট করে, কারণ আমি বেশিরভাগ মেয়েদেরকে কমেন্টে রিপ্লাই দিই। ছেলেদেরকে দিই না, এটা ভুল কথা, দিই, কিন্তু আমি মেয়েদেরকে এই দিয়েছো কারণেই বলেই দিই। তো বসে আছো। হ্যাঁ এক্স্যাক্টলি, মেয়েদেরকে এই কারণেই আমি কমেন্টটা দিই। আমার কোনো জায়গায় দাঁড়িয়ে মনে হয় যে না, মেয়েদের এগানোটা উচিত, মানে মানে মেয়েদের জন্য অন্তরা দে না না ওরকম কোনো ব্যাপার না, মেয়েদের জন্য অন্তরা দেয় না। আমার 50%, 60%, আমার 60%। মনে হয় যে কোনো অনেক অনেক মানুষের প্রয়োজন আছে, মানে মেয়েদের একটু প্রয়োজন আছে নিজের পায়ে স্ট্যান্ড করার। অনেকে অনেক ভুল ডিসিশন তো নিয়ে নিতে পারে। এবার ফিমেল আর মেলদের মধ্যে কি হয়, ফিমেলরা যদি অনেক ফিমেল, আমি তো নাম নেব না, বেশিরভাগ যে প্রশ্নটা আসে, আমি একটা মানে বলতে চাই যে দিদি ইন্টিমেট হয়ে গেছি, বেরাতে পারছি না, মানুষজন আমাকে, আমি নিজেকে ঘৃণা করছি, এই ফিলটা ছেলেদের আসে না, মানে খুব কম। আমি বলবো না যে আসে না, না, কিন্তু খুব কম, মানে ছেলেরা এই বিষয়টা থেকে না বেরিয়ে যাবে অত ভাবেও না। আজকে ছেলেরাও হ্যারাস হয়, হয় না তা না, কিন্তু ছেলেদের না ওই ওই ফিলটা হিট করে না যতটা মেয়েদের হয়। কোনো মেয়ে বলতে পারবে না যে তারা হ্যারাস হয়নি। তো ওই একসেপ্টেন্স, নিজের বডিটাকে যে একসেপ্ট করা, সেই একসেপ্টেন্সেই প্রবলেম আছে। ওই জন্যই আমি মেয়েদেরকে সাপোর্ট করি যে এটা কোনো ম্যাটার করে না, লাইফে এগিয়ে যাওয়াটাই হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক জিনিস, বাকি সব ভুল। তার মানে এটা না যে ওই অতীতের দাগ, কারণ একটা মানুষ মানে একটা মেয়ে বলে অতীতের দাগ থাকবে, ছেলেটারও তো থাকতে পারে, এটাই হচ্ছে সেটা তো মনে ব্যাপার। হয় না, না ওই জন্যই তোমাকে মনে জিজ্ঞেস হয় করছি। না তার কারণ আমি এখনো আনম্যারিড। আমি যদি বিয়ে করে নিতাম হুম তাহলে আমার আর অতীতের দাগ থাকতো না, তখন আমি মুভ অন করে গেছি। আমি যেহেতু বিয়ে না করে সিদ্ধান্ত নিয়েছি যে নিজে মানে একটা লাইফস্টাইল লিড করি, তারপরে যখন আমার যদি বিয়ে করার ইচ্ছা, আমি ডেফিনেটলি বিয়ে করব, সবাই দেখতে পারবে। আমি তো লুকিয়ে চুরি কোনো কাজ করিও না। না, আমার ফেসবুক ওয়াল দেখলে বোঝা যায় এই মানুষের চিন্তাধারা কেমন আর এই মানুষটা কেমন। প্রেম করছো কি? না। প্রেম থেকে দূরে হুম। কাউকে, মানে কাউকে আর এখন নতুন করে কাউকে পছন্দ হয় না? এখন আমি নাকি ভয় পাও যে আহা আবার যদি হয়? না ভয় পাই না। উফ বাবা কি কষ্ট। না ভয় পাই না, ভয় কেন? দেখো আমি যদি ভয় পেতাম, আমি যদি ভয় পাই, বা আমি যদি আবার পাস্ট থেকে আবার কিছু জিনিস নিয়ে আসি, ট্রমা ব্যাক গুলো নিয়ে আসি, তাহলে তো ওই মানুষটাকে ঠকানো হবে, কারণ আমি তাহলে তো বেরাতেই পারিনি। এটা 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 কিন্তু ঠিক। আমি একটা কথা বলি, আমি এরকম না কিছু কিছু বন্ধু বা হুম মানে ছেলে মেয়ের কথা বলছি, হুম বন্ধুদের হুম দেখেছি হুম আমি, যারা না মেয়েরা বেশিরভাগ এগোতে চায় না কারোর সাথে। দেখা যায় এর আগের যে ছেলেটা ছিল সেই ছেলেটা ভালো ছিল,
ঠিক আছে? বা অনেক সময় কি হয় খারাপ বেরিয়ে যায়। হুম তো কি হয় যে যখন ওর সাথে যখন ওই বাজে ইমপ্যাক্টটা পড়ে, বাদবাকি যে ছেলে বা মেয়ে যারা ওকে ভালোবাসে তাদের কাছে কিন্তু প্রায়োরিটিটা কমে যায়। মানে আমার কথাটা বুঝতে পারছো? ধরো না, আ বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি তোমাকে? হুম তো এই জিনিসটা যদি একটা ছেলে বা মেয়ে হয়, তোমার কি এতে ওপিনিয়ন আছে? তুমি কিভাবে এটাকে আ রাখতে চাও যে, না তুমি এটা করো না। তুমি নতুন করে বাঁচো, তুমি নতুন করে ওকে ভালোবাসো। দেখ, ক্ষতি আমার কি? কাছে এরকম প্রশ্ন হুম, আসে। হুম, মানুষ মানে প্রচুর প্রশ্ন পাই আমি মানে ইনবক্সে। আমি সবাইকে একটাই কথা বলি, কম্প্যারিজন যখনই তুমি টানবে, তার মানে তুমি এগাওনি লাইফে, তুমি মুভ অন করোনি, আগে ফুললি মুভ অন করো। তোমার কাছে যখন যেই মানুষটা আসছে মানে মানে তোমার ব্রেকআপের পর, তো ফার্স্ট অফ অল একটা স্পেস নেওয়া দরকার, একটা একটা লাইফ স্প্যান একা থাকা দরকার। সেটা কেন রাখবো আমি? তার কারণ হচ্ছে তোমাকে তো অ্যাবসেন্ট, মানে তুমি যে পার্সনটাকে হারালে তার অ্যাবসেন্টটাকে তোমাকে ফিল করতে হবে কেন তোমার। ফিল করবো? আজকে যদি আমার ছেলে মেয়ে থাকে, সে আমাকে পছন্দ করে, তাকে তুমি আমি হ্যাঁ তুমি বলবো না? না, তুমি ওই যে সার্কেলটা রয়েছে না, ওই হ্যাঁ, সার্কেলটা ফিল আপ করছো, তুমি ভয় পাও একা থাকতে। তুমি একা না থাকলে বুঝবে কি করে তোমার আগের রিলেশনশিপে কি সমস্যা হলো, কেন এই রিলেশনশিপটা হলো না, আর কোথায় গিয়ে ফল করলে। তুমি সেই জিনিসপত্রগুলো ক্যালকুলেট না করে, মানুষরা এটাই ভুল করে, ব্রেকআপ হলো, ফট করে আমার কথা বলার লোক লাগবে, কথা বলতে বলতে প্রেমে পড়ে যায়। ওই প্রেমগুলো কোনো দিন টেকেনি, আর টিকলেও পরবর্তীকালে গিয়ে ঝগড়া অশান্তি হয়েছে। একটা মানুষ কখনো ব্রেকআপের পর ছাট করে বেরিয়ে যেতে পারে না। 2 মাস 3 মাস পর গিয়ে সাডেনলি তারা মেলাতে শুরু, এই যে কম্প্যারিজনটা আসে, যে আগের পার্টনারের সাথে হয়তো আমি এই জিনিসটা আমার পার্টনারটা করতো, এইটা নতুন মানুষটা করছে না, বা নতুন মানুষটার থেকে এই জিনিসটা আমি পাচ্ছি না। এই মেলানোটাই হয় হচ্ছে ওই স্প্যানটা একা থাকে না বলে। মানুষকে একা থাকতে হবে, মানুষ একা থাকতে ভয় পায়। আমার চলে গেল, আমার কথা বলার লোক চলে গেল, ঘোরার খাবার লোক চলে গেল, আমি তাড়াতাড়ি একটা ফিল আপ করে নিই। না, ব্ল্যাঙ্কস একটু রেখে দিতে হয় মানুষকে তুমি আগে। কি এই কথাটাকে বাবা-মাকেও বলছো? কেন বলছি? হুম কারণ অনেক মেয়েদেরকে এরকম যখন ঘটনা ঘটে, হুম মেয়ে বা ছেলেদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। খুব বাজে ডিসিশন। এটা মা-বাবাকেও তো তুমি বলছো এক ওয়ান না, টাইপ অফ। আমার মা বাবা তো তোমার মা-বাবা অ্যারেঞ্জ বলছি ম্যারেজ। না? হ্যাঁ 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 তো হ্যাঁ তোমার মা-বাবা, হ্যাঁ। কিন্তু অনেকের মা-বাবা আছে তো এরকম। একজনই আমাকে মেসেজ করে বলেছিল যে আমার ব্রেকআপ হয়েছিল। হুম, সেবারে অনেক বড়, মানে আমার থেকে এখন উনি 35-6 হবে, বাবা! মহিলা। উনি আমাকে ফোন করে আর কি বলেছেন ওনার কথা, যে আমার ব্রেকআপ হয়েছিল, সেই সময় আমি কলেজে পড়তাম, ব্রেকআপ হয়েছে। আমি মানে আমি আমার মা বাবাকে বলি ছেলে দেখো আমি বিয়ে করে নেবো, মানে আমার তখন বিয়ে, মানে আমার যে এক্স বয়ফ্রেন্ড ছিল সেও বিয়ে করে নিয়েছে, আমিও করে নিয়েছি, তাই জন্য বিয়ে। এখন আমি ফিল করতে পারি আমাদের তো মেন্টালিটির অনেক কিছু ম্যাচই হয় না। তো আমি হ্যাপি নই এই রিলেশনশিপে, আমি মনে একটুখানি ওয়েট করে গেলে ভালো হতো। আমি এটাই বলছি, ওয়েট করতে হবে। আর এমন সময় এই রিয়ালাইজেশনটা হচ্ছে, সে সময় তিনিও তাকেও ছেড়ে না, আসতে পারেন। তিনি এখন মানে ফ্যামিলি ওম্যান, তার বেবি রয়েছে, সবকিছু রয়েছে। তার মানে আমি কি বলতে চাই যে, মানে তাহলে তুমি কি বলবে, এখানটা বেবি রয়েছে, সবকিছু ভালোবাসা কি নেই, ভালোবাসা আছে, কোনো জায়গায় গিয়ে হয়তো আছে, কিন্তু উনি হ্যাপি নয়, কারণ উনি নিজের চয়েসেই করেনি, নিজে মেলায়নি হয়তো অনেক কিছু। আমি তো বলি যে সবকিছু মেলানো উচিত। তোমার মা-বাবার লাভ ম্যারেজ? না, অ্যারেঞ্জ। তাহলে কি করে, তাহলে আমার মা-বাবাও তো অ্যারেঞ্জ ম্যারেজ। তো কি আমাদের মা করে বাবা হয়েছে বলো আমার তো? মা বাবাদের সময় এত অপশন ছিল না। কি অপশন? তখন কি লোকেরা প্রেম করতো না? প্রেম করতে এত অপশন নেই হাতের কাছে, ফেসবুক ইনস্টাগ্রাম অপশন ছিল না, যে মানে ব্রেকআপ হয়ে গেলে ছেলেরা বা মেয়েরা লাইন লাগিয়ে দেবে, হাই হ্যালো আবার শুরু করে দিই নতুন খোঁজা। এই অপশনগুলো ছিল না তারা। তাই জন্য কি এটার সুবিধা? হ্যাঁ, আর সেকেন্ড সেকেন্ড জিনিস হচ্ছে আমার মা বাবারা অ্যাডজাস্ট করেছে। আমার মা তো পুরো হাউসওয়াইফ। হ্যাঁ, ঠিক সেটা আছে? আমার বাবাকে তো কোনোদিন আজ পর্যন্ত দেখিনি যে মানে আমার মাই হচ্ছে আমাদের বাড়ির লিডার। হ্যাঁ। কোনোদিনও দেখলাম না আমার বাবা মাকে বলতে যে তুমি কেন কাজটা করলে না, বা ওই সমান সমান নেই কেন। আমার মাই সংসার চালায় সবকিছু, মানে টাকা চাইতে গেলে আমার মায়ের থেকেই চাইতে হয়, দাও মা। বাবার থেকে তো পেয়ে যাওয়া যায় ইজিলি। বা কোনো জায়গায় পারমিশন নিতে না, হলে মেয়ের জন্য বাবা আগে আছে। মেয়ের কোনো জন্য। জায়গায় পারমিশন নিতে হলে মামা, মানে এই ব্যাপারটা লাস্ট জেনারেশন, আমাদের এখন এটা হবে না। আমি যদি নিজেই বসে পড়ি কখনো, হয়তো আমার ফিউচারে যে হাজবেন্ড তিনি হয়তো একটা অ্যাম্বিশিয়াস গোল আলা মানুষকে, মেয়েকে পছন্দ করতে পারে। আমি ধরো শুরুতে ছিলাম, শেষে গিয়ে ধরো দেখলাম আমি বসে গেলাম, এ করলাম, তাকে তো সেটাও তাকে ঠকানোই হলো, যে আমি কাজ দেখিয়ে গেলাম তারপর ঠকে গেলাম। সবারই তো আমাদের এখন চয়েস বেড়েছে, ঠিক আছে। অন্তরা, তোমার কি মনে হয় যে আমাদের জীবনে যে চয়েসের থেকে শুরু করে একটা নিড আছে, যেটা হুম হচ্ছে ফিজিক্যাল নিড। হুম
আহ, এটা এটা সবার কাছে স- এটা সবার আছে ভাই, এটা 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 লুকানোর কিছু না, যার জন্য আজকে আমরা দুজন কথা বলছি। এটার জন্য হুম। আমার বাবা মারা সবাই করেছে ফিজিক্যাল নিডের জন্য। তোমার মনে হয় না বর্তমানে এই নেটটা একটু বেশি এক্সপ্যান্ড করছে এবং এর অপশনসগুলো বেশি হয়ে যাচ্ছে এখন? দেখো, ইন্টিমেট বা ফিজিক্যাল নিয়ে আমি কোনো মানে আমার কোনোদিনও মাথা ব্যথা হয়নি। তার ভালো কারণ এটা। তার কারণ হচ্ছে এটা যার যার চয়েস, ঠিক আছে? কিছু মানুষ আজও আছে বিলিভ করে যে বিয়ের পরেই এগানো উচিত বা কিছু না। কিছু মানুষ, অনেক মানুষরা আবার ঠকে গেছে, অনেক টার্মস বেরিয়েছে, এসেক্সুয়াল, বিভিন্ন ধরনের ডেমিসেক্সুয়াল, অনেক কিছু, ফিলিংস না আসলে করা যায় না, অনেকের অনেক কিছু এখন টার্মস দেখছি আমি। হুম। তো এরকমও হয়েছে যে অনেকে হয়তো ধরো ডেমিসেক্সুয়াল বেলার, ধরো যার সাথে বিয়েটা হয়েছে তার প্রতি ফিলিংসই নেই, হয়তো ফিজিক্যাল নিডসটা কমপ্লিট হলো না। তখন কি হয়, একটা মানুষ কিন্তু আরেকটা মানুষকে ঠকালো সেখানটায়। আবার অনেকে এসেক্সুয়াল বেরায়, সেটা লুকিয়ে সমাজের চোখে হিরো বা হিরোইন হবার জন্য বিয়েটা করে নিচ্ছে। পরে গিয়ে দেখালো তাদের কোনো নিডসই নেই। তো তুমি তোমার পার্টনারকে কি ঠকালে না সেখানটায়? ঠিক। তো তাই এটা জন্য আমার আমার মনে হয় যে এই ইন্টিমেটেড পার্টটা সবার চয়েস। কারোর যদি ইচ্ছা হয়, অনেকে অনেকে এটাকে খুব নর্মাল ভাবে, জাস্ট লাইক পিরিয়ডসের মতোই ভাবে যে সেক্সুয়াল নিডসটা ওরকমই, অনেকে তাই যায়। আবার অনেকে ভাবে যে থামতে হবে। আবার আমিও বলি, মানে থামা মানে কোনো একটা জায়গায় গিয়ে থামা উচিত মানুষের, মানুষের হুম। ভেবে চিন্তে কাজ করা উচিত। কাজ করার পর ভাবলে তো হবে না। আর এই যে অনেক জায়গায় ভিড়ের মধ্যে কিছু জিনিস আমরা দেখতে পাই, ছোঁয়া বা কিছু ব্যাড হ্যাবিটস কিছু কিছু হুম। ছেলেরাই বেশি করে, এটা মেয়েরা তো কোনদিন করবে না। না না, এটা ভুল কথা, কোনোদিন করবে না। মেয়েরা টাচ করে যেখানে সেখানে ছেলেদের। তুমি এখন কাউকেই কি বলতে বলছো তুমি পারো এই না, কথাটা? তুমি কাউকে বলতে পারো না যে মেয়েরা করে না, মেয়েরা মেয়েরাও করে হ্যারাস না, করে। মেয়েরা হ্যারাস করে অন্যভাবে বলছি, না, কিন্তু টাচ, একটা ছেলে যেভাবে একটা মেয়েকে টাচ করে, না ওটা ওইটা হয়তো আমি সেটার কথা বলছি। 90%। আমি অ্যাজ আ ছেলে হ্যাঁ, আমি ছেলে। দেখেছি, আমি সেটা বলছি। হ্যাঁ। আমি জানি না, আমাকে যদি কোনো মেয়ে হ্যারাস করে, ভাই এই চিকনা কোথায় যাচ্ছিস, আমার বাহ আমি ভালো লাগলো আমার শুনে, একটা মেয়ে যদি আমাকে বলে। কিন্তু একটা মেয়েকে যদি আমি বলি, না, এটাও তো ভুল, তুমি কনসেন্ট নিয়ে ভাববে না? না কনসেন্ট একটা মেয়েরও হওয়া উচিত, একটা ছেলেরও হওয়া উচিত। তোমাকে এই চিকনাটা বলতে পারি না, তুমি কি চিকনা? বা তুমি আরে একটা বাবা, আমি মেয়েকে মাল আমি বলতে পারো না। অ্যাজ আ বলছি, আমি ওটাই সেমনি আমি বলছি। বলছি যে একটা ছেলে যদি একটা মেয়েকে বলে যে হেভি লাগছে ভাই, তো এই মালটা মালটা তো ভালো লাগছে রে ভাই, কি করা দেখো, যায়? টু তো টাইপ তো ডিফারেন্ট তো রয়েছে। তো সেকেন্ড যে টাইপটাই বললাম, ছেলে হ্যাঁ। যদি এটা কমেন্টটা করে, তো ছেলেরা তো কেস খাচ্ছেই ভাই, মার আজকে এখন কপালে। হ্যাঁ, ঠিক আছে? খাবেই। তুমি কিন্তু কমপ্লিমেন্ট মেয়েরা পছন্দ করে নিতে, হ্যাঁ, কিন্তু কিন্তু ওয়ে অফ টকিং। ওয়ে অফ টকিং। তোমার মনে হয় না এই যে কমপ্লিমেন্ট বা এই জিনিসগুলো কোনো না কোনো জায়গা থেকে আমরা ড্রেসিংটাকে খুব প্রায়োরিটি দিই বলে আজকে এটা হয়েছে? কারণ আমরা জায়গা না বুঝে ড্রেসিংটাকে খুব খুব উগ্র দেখতে পাই অনেক সময়। হুম। তো হুম। সেটার কারণ এটা হতে পারে না? হ্যাঁ। না মানে কারণ আমি বলবো না, আমি তোমাকে পুরোটা খুলে বলি। দেখো, ড্রেস এখন এমন হয়ে গেছে না, মানে ড্রেস দিয়ে তো কিছু মেয়েদেরও বলি, তারা ড্রেসটাকে ভাবে হচ্ছে যে খোলামেলা ড্রেস মানে আমি স্বাধীন, মডার্ন। যেরকম অনেকের কাছে স্মোকিং করাটা হলো মডার্ন আর ইকুয়ালিটি, বাট এটা ইকুয়ালিটি হতে পারে না। তুমি তোমার মানে লিভারই নষ্ট করছো বোন, মানে মানে ভাইরাও করছে, বোনরাও করছে, মানে দুজনেই করছে ভাই, এটা এগুলো ইকুয়ালিটির পার্ট হতে পারে না। কিন্তু ড্রেস এমন বিষয়, একটা কথা যেটাতে খুবই কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আমি তাও বলবো যে জায়গা বিশেষ, ব্যক্তি বিশেষ আর সময় বিশেষে জামা কাপড় পরাটা উচিত। আমি এখন বিকিনি পরে তো মেট্রোতে যাব না, রাইট? আমি বিকিনি পরে সি বিচে যেতে পারি। কিন্তু আমার যা মেন্টালিটি, মানে আমি যেই ঘর থেকে মানে উঠেছি, মিডল ক্লাস মেন্টালিটি বলতে পারি, আমি আমার বাবা মার সামনে লজ্জা যেরকম পাবো বিকিনি পরে, তাহলে আমি ওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো না। আমি পড়তে পারি, যে আমার মেন্টালিটির কথা বলছি, কিন্তু আমি ওটা আমার হাজবেন্ডের সামনে পড়তেই পারি বিকিনি, আমরা আলাদাভাবে টাইম স্পেন্ড করতেই পারি। মানে আমি যদি আমার বাবা মার সামনে যেই জামাটা পরে কমফর্টেবল, আমি সেই জামা পরে সোশ্যাল মিডিয়াতেও কমফর্টেবলি পোস্ট করে দেবো। আর যেটা কমফর্টেবল আমি আমার বাবা ভাই এদের সামনে নই, সেটা আমি পরবো না। কিন্তু এবার এটা তো প্রশ্ন আসবে, আর ওরা তো বাবাও কি খারাপ চোখে দেখবে, ভাইও কি? না, এটা আমরা মানুষ হয়েছি এটা এরকম রেসপেক্ট, ভাবে, এটা হ্যাঁ রেসপেক্ট এটা দিচ্ছি। রেসপেক্ট, এটা কোনো বাবা মা এটা না, এটা একটা রেসপেক্ট। হ্যাঁ, এটা আজকে আমার রেসপেক্ট। বাবা মার সামনে যদি আমি জাঙ্গিয়া পরে সারাক্ষণ ঘুরে বেড়াই, হুম। এটা কেউ হবে কিছু না। বলবে না আমাকে, কিন্তু বলবে এটা রেসপেক্ট থাকা কুরুচিকর উচিত। হ্যাঁ, জিনিসটা তো এটা, নোংরা ওটাই হচ্ছে লাগছে। আমার কাছে ব্যাপার, যে মানে জামা কাপড় পরো না, তুমি ফিল ফ্রি।
যা খুশি তাই পড়তে পারে মানুষ। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই আবারও বললাম জায়গা বিষয়। তুমি বাবার সামনে, ভাইয়ের সামনে যেই কমফর্টেবল, যেই জামা কাপড়টা পরে তুমি আই গেস সোশ্যাল মিডিয়া সবার সামনেই কমফর্টেবল হবে। এবার অনেকে আছে যে না আমরা কমফর্টেবল, অনেকের মানসিকতা অনেক ধরনের, তারা হয়েছে হয়তো ছোটবেলা থেকে দেখবে অনেকে। হ্যাঁ, তুমি সোশ্যাল মিডিয়ার কথা বললে জিনিসটা এটা একটু জিজ্ঞেস করি, যেটা হচ্ছে ধরো আমি সোশ্যাল মিডিয়াতে তুমি একটা ছবি দিলে, হুম একটু ক্লিভেজ নিয়ে ছবি তুমি দিলে এবং তোমার কমেন্ট আসছে অনেক রকমের, ঠিক আছে? তুমি সেই কমেন্টগুলোকে কিভাবে ট্যাকেল করবো? মানে আহ, প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, এখানে ভালো খারাপ সবাই আমাকে পোস্ট করবে। যারা একটু পাচ্ছে না যে জিনিসটা, সেটার জন্য তারা যখন পোস্ট করবে বা লিখবে কিছু, তাদের লেখাটা থেকে আমি তখন তাকে প্রোটেস্ট করছি, কেন তুমি বললে, তোমার বলার অধিকার কি করে হয়, ঠিক আছে? তাও একটা লিমিটেশন থাকা উচিত। কিন্তু তোমার মনে হয় না যে এই জিনিসটা যখন তুমি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছ, তোমাকে সব রকম কমেন্ট হজম করতে হবে একদম নির্বাক হয়ে? হুম সোশ্যাল মিডিয়াতে তুমি যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া, তোমার পোস্ট যদি পাবলিক থাকে, হ্যাঁ, ঠিক আছে, তুমি প্রাইভেট না থাকে। প্রাইভেট আর তোমার অ্যাকাউন্ট যদি প্রাইভেট করে দাও তাহলে তো কেউই আসবে না। হুম মানে সিধি বাত নো বকওয়াস। হুম তুমি যদি তোমার পোস্ট পাবলিক করো আর তুমি যদি কোনো বোল্ড বোল্ড ফটো ছাড়ো, তাহলে তোমার দু রকমেরই অডিয়েন্স আছে, পজিটিভ অডিয়েন্স, নেগেটিভ অডিয়েন্স। তোমাকে গন্ডারের চামড়া করতে হবে, নেগেটিভ কমেন্টও পাবে, তুমি সবার মাইন্ডসেট চেঞ্জ করতে পারবে না। তুমি আইসক্রিম গাড়িও নাও যে তুমি সবাইকে হ্যাপিও রাখতে পারবে। তুমি নিজেকে ভাই হ্যাপি রাখো, তোমার যা ইচ্ছা তাই করো, তুমি গন্ডারের চামড়া হয়ে যাও, তুমি পজিটিভও পাবে নেগেটিভও। এবার পজিটিভটা আমি নিচ্ছি, নেগেটিভ নিলেই সমস্যা হচ্ছে, সেটা কিন্তু প্রবলেম লাইফে। তোমাকে নেগেটিভটাও হ্যাপিলি অ্যাকসেপ্ট করতে হবে, আর তোমাকে ওই ডোন্ট কেয়ার অ্যাটিটিউডটা আনতে হবে। যে যা পারছে বলুক, গিয়ে আমি পাই পোস্ট করলাম, আমি চলে গেলাম। আমার তো ফলোয়ার্স বেড়ে যাচ্ছে। হ্যাঁ যাই হোক না কেন, মানে তুমি যদি করো ওয়ার্ক করো, আর আদারওয়াইজ তোমার যদি নেগেটিভ মানে পাবলিসিটি নাই চাই, তাহলে তুমি অ্যাকাউন্ট প্রাইভেট করতে পারো বা পোস্টে কমেন্ট সেকশন অফ করে দিতে হুম পারো, হুম হুম তাহলে মানুষ করবে না। আর মানুষ যদি তোমাকে টেক্সট করে, সেটা তো তুমি তুমি তোমাকে আর প্রশ্নই আসে না, তুমি ব্লক, তোমার কাছে ব্লক অপশন রয়েছে, করে দাও। করে দাও, মানে সিম্পল। আর অ্যাটেনশনও চাই, নেগেটিভিটিও নেবে না, তাহলে হবে না। তোমার কাছে পরকীয়াটা কি? এটা কিন্তু এখনকার দিনে খুব একটা চলছে কিন্তু। পরকীয়া, পরকীয়া নিয়ে আমরা কথা বললাম, হুম, সরি, কিন্তু তোমার কাছে কি মনে হয় খুব বাজে জিনিস একটা পরকীয়া। কেন বাজে জিনিস? কিছু কিছু মানুষের জন্য তো পরকীয়াটা ভালো। দেখো আমার কাছে কথা হচ্ছে, দু নৌকায় পা দিয়ে যাই চলা যায় না, একদম সিম্পল কথা বলছি। তুমি যদি কারোর সাথে লুকিয়ে লুকিয়ে যখন তুমি কোনো কিছু যাবে, তার মানে তুমি অন্যায় করছো। তুমি যদি তাহলে তোমার আমি বউয়ের সামনে অন্য একটা আমার গার্লফ্রেন্ড তা থাকা তুমি সেটা বউকে অন্যায় না? ছেড়ে দিয়ে করো গার্লফ্রেন্ড, তোমার যদি পরকীয়া মানে তোমার যদি কাউকে পছন্দ হয়, তুমি যদি প্রথম কথা প্রেমে পড়লে, ঠিক আছে, পরকীয়া মানে তো অনেকে প্রেম বলে। না, আমার আমার কাছে মনে হয় পরকীয়াটা একটা লাস্টের জায়গাটা মেটানোর জন্য কিন্তু তাহলে তুমি পরকীয়া হয়। একজনকে চিট করে নিচ্ছ, তুমি তোমার লাস্টকে প্রায়োরিটি দিতে গিয়ে তুমি কারোর সোলকে হার্ট করছো, সেটা তুমি জাস্টিফাই করো কি করে? মানে আমার কাছে এটাই হচ্ছে প্রবলেম। এক তো যারা পরকিয়া করছে তারা হচ্ছে লোকাচ্ছে, ওই জন্য এটা পরকিয়া নাম হচ্ছে। তো যার সাথে পরকিয়া করছে তাকেও ইনসাল্ট করছে, যে বাড়িতে আছে তাকেও ইনসাল্ট করছে। প্রথম কথা হচ্ছে যার সাথে পরকিয়াটা করছে সে না কখনো বউ হতে পারবে, সে ওই সেকেন্ড ওম্যান যেটা বলি না আমরা, মানে সঠিক বাংলা ভাষায় রক্ষিতা যাদেরকে বলা, হুম। সেই ট্যাগলাইনটা নিয়ে যদি হ্যাপি থাকে তাহলে গো ফর ইট। তার সেই মানুষগুলো যদি ভেবে থাকে যে আমাকেই বিয়ে করবে, বউকে তো বিয়ে করবে না, মানে বউকে বিয়ে করবে না, সরি বলছি, হুম। বউকে মানে বউ বউকে মানে মেয়েদের এখন একটা মেন্টালিটি হয়েছে, যেটা আমি দুদিন আগে একজনের সাথে আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে। এখন কিছু জেনজি বাচ্চা বাচ্চা মেয়েদের কি কথা বলছি, যারা উম বা মেয়েরা যারা সিঙ্গেল, তারা না প্রচুর ম্যারিড ম্যানদের সাথে, আমি ছেলেদের জাস্টিফাই করছি না, বাট মেয়েদের মেন্টালিটির কথাটা বলছি। তারা না ভাবে যে বাড়িতে বউ রয়েছে, তাকে ছেড়ে যদি আমার কাছে আসে তাহলে আমি হলাম বিশ্ব সুন্দরী। তাই জন্য ওই মেয়েটাকে ওই যে মেয়েটার যে মেন্টাল হেলথটাকে টর্চার করছে, সেই যে টর্চারে যে জায়গাটা রয়েছে না, সেটা হচ্ছে সেলফ স্যাটিসফাইড, যে ওর বউ থেকে বেশি আমাকে প্রায়োরিটাইজ করছে। এখান থেকে অনেক মেয়েরা অনেক ম্যানের সাথে ঘুরে বেড়ায়, আর প্লাস হচ্ছে এটা তো লাক্সারি উল্টোও হয়। লাইফস্টাইল। অবভিয়াসলি উল্টো হয়, কিন্তু ছেলেদের কি হয় বলতো, ছেলেদের না ওই কমপ্লেকশনটা থাকে না যেটা মেয়েদের থাকে। তুমি
কিন্তু খুব বেশি তুমি কমপ্লেক্সনে ভুগবে না। না, তোমাকে যদি আজকে আমি একটা অন্তরা তুমি বলি, ভুল বলছো এটা। আমি কেন বলছি, তুমি একটু ঢুকলাম। হুম, তুমি দেখো, যারা এরা ছেলেরা আছে তারা কিন্তু ম্যারিড ওমেন বা বৌদিবাজি যেটাকে আমরা বলে থাকি হুম, পাতি বাংলা ভাষায়, সেটা কিন্তু অনেকে ভালো লাগে অনেকে। এবং অনেক মেয়েরা কিন্তু এটাকে খুব মানে স্যাটিসফ্যাকশন পায় তারা, যেভাবে হোক। বৌদিবাজিতে কিন্তু তুমি কারোর বউকে মানে পছন্দ করলে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, সেখানটায় তোমার একটা, তোমার আর ছেলেদের মেন্টালিটি হয় যে ওটা সেফ সাইড, ঠিক আছে, বৌদি মানে সেফ, ঠিক আছে, ওই জন্যই ছেলেরা যায়, ছেলেদের এটাই মেন্টালিটি, আমি এটা একদম মানবো না, তারপরে কি ওরা নিজেরাই প্রেমে পড়ে যায়, বৌদিরা ওদেরকে বিয়েও করে না, ঠিক আছে। কিন্তু মেয়েদের মেন্টালিটি হচ্ছে যে ওর বউকে ছেড়ে যখন আমার দিকে আসছে, তার মানে আমি ওই মেয়েটার থেকে বেশি সুন্দরী, ওই যে অসুন্দরের যে ব্যাপারটা যে ফিল করানো একটা বউকে, হুম, তাকে যে মানসিক মেন্টাল টর্চার দেওয়াটা, এটা মেয়েরা করে, আর মেয়েরা নিজেরা একটা সেলফ স্যাটিসফাইড হয় এই জিনিসটা করিয়ে, ঠিক আছে। কিন্তু দিন শেষে কিন্তু যে ছেলেটা, তার কিন্তু ঘর ভাঙে না, সে কিন্তু হুম, ওই ঝগড়া লাগলে বউ জানলে ওই মেয়েটাকেই ছেড়ে দেয়। হুম। তো তুমি সাইড কিক বা চিক যাই বলো না কেন, ওটাই থেকে যাবে। তো এই জন্য আমি পরকীয়াকে তো একদম সাপোর্টই করি না, আমি দেখতেও পারি না, যারা করে আমি তাদের সহ্যও করি না। লিভ ইনকে সাপোর্ট করো? কোনো লিভিন তো দুজনেরই মতে হচ্ছে, তাই হুম। জন্য আমি সাপোর্ট করা না করাতে কোনো যায় আসে না, বাট হ্যাঁ, লিভিনকে মানুষ যদি, দেখো আজকাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরে বেড়াচ্ছে, এ করছে, এবার বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে লিভিনটা, লিভিন অনেক বছর করার পরে গিয়ে যখন বিয়েটা করছে না, সেখানটায় একটা মানে ওই একটা কোনো একটা পার্টিকুলার একটা মানে পার্সনের তো হার্ট ব্রেক হবেই। আমি জানি ব্রেকআপ মিউচুয়াল কখনো হয় না। কি বলছো তুমি? হ্যাঁ, ব্রেকআপ ব্রেকআপ মিউচুয়াল মিউচুয়াল হয়? খুব কম মানুষের মিউচুয়াল হয়। দেখো, একটা মানুষ ডিসিশন নিয়ে নেয়, আরেকটা মানুষ বাধ্য হয় ডিসিশন নিতে, ওটাই মিউচুয়াল। না, ঝগড়া করে ডিসিশন নিতে বাধ্য হওয়াটাই মিউচুয়াল। তুমি একটা মানুষকে সেই লেভেলে নিয়ে গেছো টর্চার করে, সিম্পলি আমি বলছি টর্চার করে নিয়ে গেছো, তাই জন্য সেই মানুষটা বাধ্য হচ্ছে তোমাকে ছেড়ে বেরিয়ে যেতে নিজের হ্যাপিনেসের জন্য। তো এটাকে তুমি যদি এখন সেই মানুষটা ধরো ঝগড়া অশান্তি করলো না, কোনো কিছু না করে সাইলেন্টলি চলে গেল মিউচুয়াল বলে, কিন্তু এটাকে কি তুমি মিউচুয়াল বলবে? কখনো ব্রেকআপ মিউচুয়াল হতে পারে না। দুটো মানুষের ভালো লাগছে না, তার কারণ একটা মানুষের প্রথমেই ভালো লাগছে না। তুমি কর্মফলে বিশ্বাসী? একদম বিশ্বাসী। পাচ্ছ এগুলো কিছু? হ্যাঁ, আমি আমি আমার কর্মে বিশ্বাসী বলে আমি আমার কর্মেতেই চলছি, আমি ফলো পাচ্ছি, আমি যে মানে আমি বরাবরই ভেবেছিলাম কি কি যে তোমার সাথে, তোমার সাথে যখন তোমার কর্মটা খারাপ যায়নি তোমার সাথে, যে কর্মটা তুমি ভেবেছিলে, হুম, অভিশাপ দিয়েছিলে নাকি আশীর্বাদ করেছিলে যে না, এটা আমার সাথে হওয়ার ছিল, আমার কর্ম কোনো জায়গায় ভুল ছিল বলে আজকে আমার সাথে এটা হলো? দেখো আমি আহ, সেই টাইমিংটা দিয়ে যাচ্ছিলাম, তখন আমার না, মনে তুমি যদি, হয়েছে তোমার যদি মনে হয় এটা অন্যরকম কেটে দিতে পারি। না, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই বলছি। তো? হ্যাঁ, যেই জায়গাটা থেকে আমি যখন যাচ্ছিলাম, আমার মনে হয়েছে যে ক্ষমা না করলে মানুষ এগোতে পারে না লাইফে, জীবনে ক্ষমা করে দেওয়াটা খুব বড় গুণও হতে পারে, আর হচ্ছে এগিয়ে যাওয়ার সব থেকে বড় মূল স্টেপ। তুমি যদি তোমার মনের মধ্যে যত রাগ পুষে থাকবে না, আর অভিশাপ যে জিনিসপত্রগুলো যাই হোক, ওগুলো করতে থাকবে, তুমি কোনো জায়গায় গিয়ে বেরাতে পারোনি সেইখান থেকে, তাই জন্য তুমি ততক্ষণই ওই পাকের মধ্যেই আটকে থাকবে। তুমি যখন সেই পাকটাতে ওই মানে, ঠিক আছে, আমি আমার মনে হয়েছিল যে আমি আমার দিকের যতটা ভালোবাসা দিয়েছি সেটা বিফলে যাবে না, ইউনিভার্স দেখেছে, ইউনিভার্স আমাকে কোনো না কোনো ওয়েতে এই ভালোবাসাগুলো দিয়ে যাবে। আমি তারপরে পাহাড়ে গেলাম, পাহাড়ে আমি এমন দুটো মানুষকে পেয়েছি ওখানটায়, তারা কিন্তু কোনো স্বার্থ ছাড়াই আমাকে কি নাম সমস্ত তাদের? কিছু। হুম, আশাদি। আশাদি? হ্যাঁ, আশাদি হচ্ছে আমার ওখানের হোপ, সিকিমে আমার আমার আর লোকাল একজন? গার্ডিয়ান। আরেকটা আমার ফ্রেন্ড ওখানটায়, জীবন। জীবন? হ্যাঁ, তো ওরা জীবন আমাকে আশাদির ওরা সাথে, বাংলা বোঝে তো? না, এ মা, তাহলে। বোঝে না। তো জীবন হচ্ছে আমাকে আশাদির সাথে কন্ট্যাক্ট করে, আমি ওকে বলেছিলাম যে পাহাড় মে আগার কুছ হোতা है তো বল না, তো আমার ওরা পাহাড়ে গিয়ে গিয়ে বন্ধু হয়েছে জীবন আমার। হুম। तो बोलছে आ जाओ कोई दिक्कत नहीं, आशादी है इधर पे, एक दीदी है, तो আশাদির সাথে আমার কথা হলো, আশাদির সাথে যেদিন প্রথম কথা বলেছে আমার মনে হয়েছে আমার বহুদিনের পুরনো কোনো একটা দিদি, আমার যদি দিদি হতো পাহাড়ি লোকেরা এরকমই হতো। সত্যি কিন্তু এরকম মানে মন মানসিকতার দিক থেকে তারা খুব খুব পরিষ্কার হয়। ভালো, খুব ভালো, মানে ওদের, আমি বলছি তো আশাদিকে, যখন আশাদির জন্যই যাওয়া, হুম। আশাদিকে ভরসা করেই যাওয়া, ওখান থেকে স্কুলের
ভ্যাকেন্সির কথা জানতে পারা, ওখান থেকে যাওয়া। প্রথমে কিন্তু আমার লাইফটা মানে সবাই ভাবে খুব স্মুথ, অ্যাকচুয়ালি না। নীলতারা আমার লাইফের সেকেন্ড। ফার্স্টে আমি যেখানটায় ছিলাম ওরা ভেবেছে ওটা আর্ট স্কুল ছিল, ঠিক আছে, কিন্তু ওটা আর্ট স্কুলের নামে মানে এক্সপ্লয়েটই করা হতো ওটা, মানে ওই এই মহিলা, আমি ওনার নাম নিতে চাই না, উনি লিটারেলি এক্সপ্লয়েট করতো। উনি একটা প্লেটোরিয়াম, আর আমি যেহেতু আঁকা করি, তো আমার জন্য বলেছিল আঁকা স্কুলটা খুলে দেবে। তো উনি লিটারেলি পয়সা আটতো ওখান থেকে, বাচ্চাদেরকে করতো, আর আমাকে বলতো প্লেটোরিয়ামেও খেলাও আঁকাও। আমি বলছি কি, এটার জন্য তো আমি আসিনি, আমি ভেবেছি আমার ডেজিগনেশন দেখেই ওনারা সিলেক্ট করেছে। তো ওই 2 মাসের মধ্যে আমার তো অস্বস্তি হচ্ছে, মানে সমস্ত কিছু, মানে প্রচুর খাটতে হয়েছে। আমি বলছি এটা, এই কাজটা আমার জন্য না, আমি এখানে থাকবোই না। তাহলে আমি আশাদিকে জানাই, আশাদি আমাকে সাথে সাথে কতগুলো মানে ওই ভ্যাকেন্সি, আমার স্কুলের ভ্যাকেন্সি দিল। আমি ওখানটায় গেলাম, কথা বললাম। তুমি বিলিভ করবে না, মানে স্কুলের প্রিন্সিপাল রাত্রি 10টা অবধি ওয়েট করেছে আমার সাথে কথা বলবে বলে। প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল, আমি এসছি, আমি বুঝতে পারছি না, আমি যে অন্ধকার হয়ে গেছে। আমার বাড়ির এরিয়াটা তখন নতুন হচ্ছিল, রিচ পার্ক যে পার্কটা আমি ঘুরেছি ওটা তখন তৈরি হতে দেখেছি আমি, তখন সবে তৈরি, মানে এত ফেমাসও না, মানে লাইট ফ্ল্যাশ মেরে। আর আমি যখন আমার বাড়ি ঢুকতাম, আমার একটা বান্ধবী ছিল লিডিয়া ওর নাম, ওর সাথে ফোনে, ওই আমাকে চিনিয়েছে গোটা সিকিমের অলিগলি। তো ওকে ফোনে রাখতাম যে লিডিয়া তুমি ফোন পে রাখো, আমি ঘর যাऊंगी, বলছে হ্যাঁ তেরা দি ফির কাট করনা। মানে এতটাই অন্ধকার ছিল ওখানটায়। প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল ওয়েট করছে, তারা আমাকে কমফর্টেবলের জন্য সিট অ্যারেঞ্জ করে বসিয়ে আমার সাথে কথা বলে আমাকে বললো জব ভি মন করে আ যাই, জানা কেন আমার একটা কমিটমেন্টের ব্যাপার আছে, আমি ছাড়তে পারছিলাম না, কারণ উনি যতক্ষণ না পাচ্ছে, যেহেতু ওনার হাত ধরে আসে, আমার এটাই একটা ইস্যু যে আমি মানুষকে ব্যাকস্ট্রাক করতে পারি না। তো আমি ওনাকে বললাম, তো উনি আমাকে একদিন রেগে বললো, প্যাক, ভালোই দাও। হ্যাঁ, প্যাক প্যাক ইওর ব্যাগ অ্যান্ড গো ব্যাক টু ইওর হোম। একদিন আমাকে এরকম রেগে বললো উনি, কারণ আমি একটা কাজ বলেছিলাম আমি করতে পারবো না, আমি একদম স্ট্রেট কার্ড স্পষ্টবাদী মানুষ। তো উনি ভাবেনি যখন আমি স্কুল অলরেডি পেয়ে গেছি তো আমার দরকার নেই, তবে পরের দিন আর যাইনি, আমাকে ফোন করেছে, তা আশাদি বলেছে যে ওকে, ওরা তো খুব মানে ওরা খুব স্ট্রেট কাট মানুষ, মানে মানে পাহাড়ি মানুষ, ওরা ওরা বলছে যে अभी अभी के अभी मैसेज ड्रॉप कर कि तू क्विट कर रहा है। তো আমি ড্রপ করে দিয়েছি। তো উনি ভেবেছিল যে আমাকে এই কথাটা বলবে, তারপরে 2 দিন একটুখানি করে আমাকে আবার মানিয়ে নিয়ে চলে আসবে, কারণ আমার কাছে অপশনই নেই। কিন্তু ওরা বুঝতে পারেনি যে প্রচুর মানুষ খুঁজলে সব পারে। তা আমি যাই, আমাকে আশাদি তখন কেক, আশাদির রয়েছে বেকারি রয়েছে, মানে আশাদি সব জায়গায়, মানে সিকিমের প্রায় অলমোস্ট হাফ অফ দ্য ক্যাফেতে আশাদি নিজে কেক ডেলিভারি করে, আর সমস্ত বেকারির ওটা। তো আমি কেকও শিখি ওই ফাঁকে। ও তুমি কেকের যে স্ট্যাটাস গুলো দাও, হ্যাঁ সেটা কেকের ওনার কাছে শেখা? হ্যাঁ হ্যাঁ, ওনার আছে। আমি বসে থেকে কি করবো, কোনো চলো প্রোডাক্টিভ কিছু করি। নীলতারা তো আমি জয়েন করছি, আমি ফার্স্ট এপ্রিল থেকে জয়েন করবো। তো আমি 10 দিন বসে থেকে কি করবো, আশা দিয়ে আমাকে ডাকলো, আ যাও শিখ লে কুছ না কুছ। আমি শিখ লেতি হু। তো আমি শিখি ওখানে তখন। তো আমি কেক বানাতেও পারি এখন, তো আমি কেক শিখলাম বসে বসে। আশা দিয়ে আমাকে শিখিয়েছে, মানে ওরা ওরকমই মানুষ। তারপর আমি জয়েন করলাম আমার স্কুল, আর আমি তারপর তো হোপফুলি স্কুলে যা ভালোবাসা পাই আর এখনো পেয়ে যাচ্ছি, মানে এগুলো আমি ইউনিভার্সে আমাকে রিটার্ন করেছে। তো এই যে মানুষগুলো, এরা তো আমার ব্লাড রিলেশন না, না, আমার সাথে আমাকে চেনেও না। এগুলো তোমার এইগুলো যে তুমি এতক্ষণ ধরে বললে, সত্যি এটা কর্মফলের দ্বারাই কিন্তু সম্ভব। হ্যাঁ, তো তাই বললাম মানে কর্মফল আছে। মানে সত্যি আছে, এটা আমি তোমার কোনো না, দেখো তুমি মানুষ আগের ভাবে বার যখন এসেছিলে তখন কিন্তু এতটা আমরা ভাস্ট কথা হয়নি, বা এই এই বিষয়টা নিয়ে অতটা হয়নি, না, বলো। তখন তুমি সদ্য আমি নতুন। তখন জানি না। তো আমার এক কাছে মাস কথা হয়েছিল হচ্ছে, মনে হয়, 1 মাস হয়েছিল মনে হয়, থিঙ্ক। না না, মানে বেরিয়েছি মানে, মানে তখন তুমি 1 মাস হয়েছে মানে স্কুল করে তুমি এখানে এসেছিলে? না আমি তখন যাবো বলে গেছিলাম, স্কুলে যাচ্ছি। ও তুমি মানে এখান থেকে যাওনি তাহলে না, তখন? তখন আমি যাইনি, তখন আমি যাবো বলে গেছিলাম, এখানে লাস্ট পডকাস্ট তোমার সাথেই ছিল। 24-এ? হ্যাঁ, যে আমি যাচ্ছি, আমি হ্যাঁ পাহাড়ে হ্যাঁ চলে হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ আমি এখানেই হ্যাঁ হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো এগুলোই হচ্ছে ব্যাপার যে আমি এটাই বলতে চাই যে মানে মানুষ ভাবে কি, ধরো কোনো একটা সম্পর্ক নেই, তাহলে আমি নেক্সট সম্পর্ক থেকে সেই সেম ভালোবাসাটাই পেয়ে যাবো, এটাই কর্মফল হুম না। হুম। তুমি সম্পর্ক যে কারোর থেকে ভালোবাসাটা পেতে পারো, যে কারো। ইভেন আমার সোশ্যাল মিডিয়াতে কত মানুষ আমাকে ভালোবাসে, কত যে একটা সাপোর্ট পান করে। দিয়ে চুন খসলে যা দেয় তোমার না তোমার যারা দেখো, ওগুলো যারা, ফলোয়ার্স আছে। না ও আমার, আমার যারা রিয়েল, আমি কখনো ফলোয়ার্স বলি না, কারণ আমি এখনো স্টিল সাধারণই নিজে, আমি কিছু তীর মেরে নিইনি সোসাইটিতে, আমি কিছু দিচ্ছিও না এখনো পর্যন্ত। তো আমার কাছে কথা হলো, যে মানুষগুলো আমাকে ভালোবাসছে তারা জেনুইনলি ভালোবাসে,
আর যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে বা তুমি দেখবে একটা কমেন্ট সেকশনে 100টা কমেন্ট পড়লে তার মধ্যে একটা দুটো নেগেটিভ কমেন্ট, সেগুলো ফেক প্রোফাইল, সদ্য বানানো প্রোফাইল, 5টা ফ্রেন্ড আছে 4টে। তো ডেফিনেটলি না, এই ফেক প্রোফাইল গুলো করেছে বলে তারা মানে রিয়েল মানুষরা সামনে আসতে মানুষের চায় কাছে না কত বলে। টাইম ভাবতে পারছো টাইম অন্তরা, আছে অনেক যে মানুষের একটা কাছে। মানে একটা প্রোফাইল বানাতেও তো সময়ের ব্যাপার আছে, তার ফটো এই ওই, সত্যি বাবা আপনাদের সত্যি প্রচুর টাইম। তো এটাই হচ্ছে ফ্যাক্ট কি আমার যারা মানে রিয়েল প্রোফাইল থেকে যারা আমাকে এ করে তারা সবসময় আমাকে ভালোবাসায় দিয়েছে। ইভেন আমার মেসেঞ্জারও প্রুফ, কোনো বাজে মেসেজ নেই, সব মানুষের ভালোবাসা রয়েছে ওখানটায়। তো অন্তরা আমরা একেবারে শেষের দিকে আছি, হুম একটা প্রশ্ন আমরা লাস্ট করে আমরা আজকে আমার পডকাস্ট শেষ করব। হুম। তুমি জীবনে কি মৃত্যুকে খুব ভয় পাও? মৃত্যুকে না, কেন? মৃত্যুই সত্যি আমার কাছে। যেদিন মরে যাব আমার কোনো আক্ষেপ থাকবে না, আমি আমার লাইফকে ওই জন্য এরকম ভাবে বাঁচছি। এটা আমি পাহাড় থেকেই শিখেছি, যে রেগুলার বাঁচো, মানে যখন তখন মৃত্যু আসতে পারে, আর ওটাই সত্যি। থ্যাংক ইউ সো মাচ অন্তরা। আজকের পডকাস্টটা তুমি কিছু বলতে যাচ্ছিলে? হ্যাঁ, আমি বলতে হ্যাঁ চাইছিলাম যে আমার প্রজেক্ট যেটা রয়েছে হ্যাঁ সেটা হ্যাঁ 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 সেটা নিয়ে তো আমি হাফ বললাম। হ্যাঁ, আর তুমি আজ দুটো কথা আমি বলে দিই, নিশ্চয়ই হ্যাঁ, বলো, মানুষের নিশ্চয়ই। যাতে বুঝতে সুবিধা হচ্ছে। আমি জাস্ট একটুখানি বলেছি, মানে আমার যে প্রজেক্ট, মানে ওটা তো শান্তি সূত্রা। আমি হুম। মানুষ, শান্তি সূত্রা মানে হচ্ছে যে শান্তি মানে পিস, সূত্রা মানে কানেকশন, ঠিক আছে? আমি চাই যে মানুষ শান্তি আসুক। সূত্র কি ওই হোমস্টের নাম? হ্যাঁ, আমিই দিয়েছি নাম। ও, তুমিই দিয়েছো নামটা? হ্যাঁ, আগে থেকে ছিল না? না, আমিই দিয়েছি, কারণ আমার আমি এটা বানিয়েছি, মানে আমি এই হিলিং নিয়ে যে কাজটা করছি, তাই জন্যই নাম দিয়েছি শান্তিসূত্রা। মানুষ আসলে শান্তিই পাবে। যেরকম রাত্রির বেলা ধরো কমিউনিকেশনটা হলো, পরের দিনকে এই যে আমরা একটা রেখেছি তোমার ট্রেক, সকালবেলা 5টায় উঠিয়ে দেবো। আমি আমি লিখেও ছিলাম যে পাহাড়ি লাইফস্টাইল, আমি যে লাইফটা লিড করি ওটাই করতে হবে। 8টায় ডিনার করে 9টায় ঘুম, সকালবেলা ওঠো 5টার সময়, উঠে ট্রেকে যাও, হাঁটো, হেঁটো, ওখানে একটা 360 ডিগ্রি রয়েছে, ফটোগ্রাফিও রয়েছে ওখানে। হুম। ফটোগ্রাফি একটা ভিশন, তুমিও জানো যে একটা কালার ভিশন থাকলেও মানুষের মাইন্ড অনেকটা স্টেবিলিটি আনে। প্লাস ওখান থেকে আসার পর ওই হেঁটে আসার পরে একটা কানেকশন, তাই জন্য আমি ওই সূত্রা দিয়েছি। ওই কানেকশনটা মানুষের বিল্ড হলো না একটা ট্রেকে। অনেক রকমের মানুষের হয়তো কেউ হাঁটতে পারছে না, তাই জন্য বাকি 7জনকে একটু স্লো হতে হলো। কেউ অসুবিধা হচ্ছে, তো এই যে ইউনিটি একটা ক্রিয়েট করা, এই যে একটা বন্ডিং তৈরি করা, এটার জন্য ট্রেক। এসে ব্রেকফাস্ট, তারপরে একটা যে আর্ট থেরাপি সেশনটা চলবে ওখানটায়, মানুষের মেন্টাল অ্যালাইনমেন্ট, এই যে জিনিসপত্রগুলো হবে মেন্টাল অ্যালাইনমেন্টের পর। আর্ট থেরাপিতে কি ড্রয়িং করতে হয়? আর্ট থেরাপি ড্রয়িং করতে হয় না। আর্ট থেরাপিতে কালার্স নিয়ে অবশ্যই ড্রয়িং, বাট তুমি যদি এখন ড্রয়িংটা ভাবো সেই ড্রয়িং না কিন্তু, বা আমি যে এখন যদি কোনো আর্টিস্ট যদি প্রশ্ন করে যে এটা ড্রয়িং, ড্রয়িং না, বাট এটা ড্রয়িংও বলতে পারো। সার্কেল যেরকম হচ্ছে, একটা যে সার্কেল, তুমি তোমার ইমোশন সার্কেলকে নিজে বানিয়ে নিজেকে প্রশ্ন করে তুমি নিজে জানতে পারবে যে তুমি এখন কোন মেন্টাল অ্যালাইনমেন্টে রয়েছো, তুমি অ্যাকচুয়ালি ঠিক আছো কিনা, তুমি মানুষকে লেট গো করতে পেরেছো কিনা, যারা তোমার সাথে খারাপ করেছে কিনা, সেটা তুমি কখনো অস্বীকার করতে পারবে না। আরেকটা হয় স্ক্র্যাচিং বলে একটা হয়, ওখানটা হচ্ছে তোমাকে মিউজিক দিয়ে আমি তোমাকে বলবো যে চোখ বন্ধ করে তুমি একটা লাইন্স করতে থাকো। সেটা নর্মালি এরকম হতে পারে, আবার স্ক্রিম্বলও হতে পারে, স্ক্রিম্বলই করো। আমি ওই স্ক্রিম্বলটা দেখে বলে দেবো তোমার মন শান্ত আছে না অশান্ত আছে, মানে তোমার মন কোথায় স্টপ হতে চেয়েছে, কোথায় স্টপ হয়নি। তো অনেক বিষয় রয়েছে ওইগুলো থেকে তুমি না বুঝতে পারবে যে তোমার কি ওয়ার্ক করা উচিত, তোমার কোন জায়গাটায়। তো মানুষ তো এগুলো জানে না, এগুলো তো শিখতে হবে। ওই জার্নিটাই আর কি আমার বোঝানোর রাস্তা, যে তোমরা আসো এই জার্নিটা, পাহাড়কে আর ক্যালেন্ডার নিয়ে ঘুরে লাভ নেই, পাহাড়কে পাহাড়ের মতো থেমে ভালোবাসো। আমিও 1.5-2 বছর ধরে থেমে আছি ওখানটায়, তাই জন্য আমি চাই যে মানুষ এত দৌড়াদৌড়ি করছে, 2 দিন হলেই থামুক। এই মাস থেকেই তোমার এই ডেটটা স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ, অলরেডি আমার হয়ে গেছে। আশা করছি লোকজন দেখতেও পারবে আমার ইউটিউব চ্যানেলে। আমি সব মানে ভিডিওস গুলো ছাড়ছি, তো ওকে, তারা দেখতে পারবে। বাহ! মানে ওখানে তোমার নাম্বার টাম্বার সব দেওয়া আছে। আর যদি কেউ চায় আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট আমি হ্যাঁ হ্যাঁ সবসময় হ্যাঁ দিয়ে হ্যাঁ রাখি, হ্যাঁ। তারা কন্ট্যাক্ট করে নিতে হুম পারবে। হুম, ডেফিনেটলি। আর থ্যাংক ইউ অন্তরা, আমাদের এত সুন্দর একটা পডকাস্ট দেওয়ার জন্য। আগের বারও থ্যাংক ইউ, ওটার জন্য তো কি বলবো। আর কেমন লাগলো নতুন সেটআপে বসে, নতুন ভাবে হ্যাঁ, কাজ করে, নতুন, আমার কিন্তু আগের থেকে কনফিডেন্স বেড়েছে কিন্তু। অনেক বেড়েছে অনেক এবারে। আর বেড়েছে। হ্যাঁ,
এবার বেড়েছে, তার উপর প্লাস হচ্ছে আমি কিছু সাজেশন দিয়ে গেছিলাম, ওগুলো তুমি ফুলফিল করেছে, দেখতে পাচ্ছিস, ভাল হ্যাঁ, লাগছে। লোগোটার ব্যাপারে তুমি বলেছিলে হ্যাঁ, তোমার লোগোটা সময় ইম্পর্টেন্ট, লোগোটা লোগোটা আসেনি। সুন্দর। তখন লোগোটা ছিল তোমার বলার সময়, কিন্তু তোমার লাগানো ছিল হ্যাঁ, একটা আমি বলেছি ডবল ফ্রেম টেপ দিয়ে। করতে, হ্যাঁ 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 জিনিসগুলো দেখতে ভালো লাগে। হ্যাঁ অডিয়েন্সকেও জিজ্ঞেস করো, এই ফ্রেমে ওই লোগোটা যেরকম পেপারে চিপকানো হুম যেটা হুম ছিল, হুম হুম ওটাতে হুম। লোগোটা হারিয়ে যাচ্ছিল, হ্যাঁ ঠিক এখন ঠিক। ভিজিবল। থ্যাংক ইউ। মানে একেবারে কিছু মিস হয়েছে নাকি? না, কিছু মিস নেই, আমি দেখলাম, আমি অ্যাকচুয়ালি এটা দেখিনি, এটা এখন দেখলাম ভালো করে। আরে আমি সবার পডকাস্টে কি ব্যাকড্রপ দেখি, কে কি লিখেছে, কে কি করেছে, আমার ভালো লাগে দেখতে। কালারটা ঠিক আছে, কালারটা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, সব ভালো। থ্যাংক ইউ। যার সব ভালো, মানে তার যার শেষ শেষ ভালো ভালো, তার তার সব সব ভালো। ভালো। আর আমাদের আশা করব আপনাদেরকেও খুব ভালো লাগলো আজকের পডকাস্টটা। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট অন্তরা দে, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার।